আজ হঠাৎ করে আমার সেই প্রথম আইডির পাসওয়ার্ড মনে পড়লো, তাই ফেসবুকে লগ ইন করলাম। অনেক ট্যাগ করে ফটো ছেড়েছে, কোথায় আছি, কি করি, আরো অনেক কিছু। নিজের ফেসবুকে নিচের দিকে চলে গেলাম অতীত খুঁজতে। কয়েকটা পোস্ট পড়ে মনে হলো, আহা কি সুন্দর দিন ছিল আমার। হঠাৎ করে চোখ গেল একটা মেয়েকে নিয়ে পোস্ট করা। মেয়েটার নাম ছিল মিতু। তার সাথে আমার ফেসবুক রিলেশনশিপ দেওয়া ছিল। দেখেই বুকের বাম পাশে কেমন জানি মোচড় দিয়ে উঠল। কতই না সুন্দর ছিল তার সাথে কাটানো মুহূর্ত। হঠাৎ করে তার প্রোফাইলের ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি আজ থেকে 6 বছর আগে আমাকে নিয়ে কত পোস্ট, সব আমাকে নিয়ে। মেসেঞ্জারে ঢুকলাম। মেসেঞ্জারে ঢুকে দেখি তার 4টে নম্বর 4 বছরের। গত 2 বছর আগে অ্যাক্টিভ থেকে চলে গেছে। আর হয়েছে কি, আমার এই আইডিটা বন্ধ ছিল 6 বছর যাবত। আইডিটা বন্ধ করে দিয়েছিলাম তার জন্য। এতদিন পাসওয়ার্ড মনে ছিল না, এর জন্য খুলতে পারিনি। হঠাৎ করে আজকেরে খুললাম। মেসেঞ্জারে লগ ইন করতে হাজার হাজার SMS মিতুর। সব কিছু মেসেজ পড়তে লাগলাম। আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। আমাকে খুব মিস করছে, আমি কোথায় গেছি, কিভাবে আছি, বেঁচে আছি কিনা। আর বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না মিজু। একরকম হাজারো মেসেজ। 4টি নম্বর দেয়া 4 বছরে। প্রথম নম্বরে ফোন দিলাম, বন্ধ। দ্বিতীয় নম্বরে ফোন দিলাম, তাও বন্ধ। এবং তৃতীয় নম্বরে ফোন দিলাম। 2 বার রিং হতেই আমার সেই অতি চেনা কণ্ঠ ভেসে উঠল আমার কানে। আমি পুরো অবাক হয়ে গেছি তার কণ্ঠ শুনে। একটুখানিও বদলায়নি। আমি কিভাবে পারতাম তাকে ছেড়ে থাকতে? আমার কান্না পেয়ে গেল। আমি কান্না করছি। এটা শুনতে পেয়ে তখন আমার নাম ধরে ডাকলো। আমি নিশ্চিত তুমি আমার মিজু। প্লিজ কথা বলো, তোমাকে ছাড়া কিভাবে আছি আমি নিজেই জানি না। আমি নিশ্চুপ। প্লিজ একবার কথা বল, আমাকে ক্ষমা করে দাও মিজু। প্লিজ, আমি না জেনে অনেক অন্যায় করেছি তোমার সাথে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি চুপ করে ফোনটা কেটে দিয়ে জোরে জোরে কান্না করতে লাগলাম। কি শুনলাম এগুলো? আমার জন্য সে কষ্ট পাবে? সে তো আমাকে কষ্ট দিয়ে অনেক ভালো আছে, অনেক সুখে থাকবে সে। কেন আমার সাথে এমনটা করলো, এমন অন্যায় করলো? কি পাপ করেছিলাম আমি? আমি তো শুধু তাকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার প্রতিদান এইরকম ভাবে দিল। আপনারা বুঝতে পারছেন না তো? আসলে হয়েছে কি, আজ থেকে 7 বছর আগের কথা, মানে 2013 সালের কথা। আমি হলাম একজন কৃষক পরিবারের ছেলে। আমরা 3 ভাই, 1 বোন, মা বাবা, এটাই আমাদের সংসার। আমি হলাম ভাইদের মধ্যে মেজো। উপরে বড় ভাই, নিচে ছোট ভাই, তার নিচে ছোট বোন। এগুলো নিয়ে চলছে আমাদের দিনকাল। একদিন হঠাৎ করে আমার বাবা বলল, তোদের 2 ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাই পড়াশোনা করতে পারবে, আর একজন আমার সাথে কাজ করতে হবে। আমি তো তখন খুব একটা বুঝি না। যাই হোক, বড় ভাই বলল, মিজোর মাথার ব্রেন ভালো, সে পড়াশোনা করুক, আমি না হয় আব্বু তোমার সাথে কাজ করব। হ্যাঁ। তারপর আব্বু রাজি হয়ে গেল। কিন্তু একদিন বাবা মার কান্না শুনতে পেলাম, অনেক রাত্রি। মা বলছে, আমার 2 ছেলের মাথার ব্রেন অনেক ভালো, তারা পড়াশোনা করতে পারলে অনেকটাই ভালো হতো, ভালো চাকরি করতে পারতো। বাবা বলল, তুমি তো বুঝোই মিজির মা, অনেক টাকার ঋণ নিয়ে পড়ে আছে। বড় ছেলে নাম বলা যাবে না, সে অনেক ভালো, সবকিছুই বুঝে, তার পড়াশোনা করার দরকার ছিল। আরো অনেক কিছু নিয়ে আব্বু আম্মু দুজনে মিলে কান্না করছে। আমি তা শুনতে পেয়ে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না তাদের জন্য। এরপর থেকে শুরু করলাম ভালো রকম পড়াশোনা, সাথে প্রতিদিন মা বাবার সাথে মাঠে কাজ করা। বড় ভাইয়ের সাথে আবার স্কুল ফাঁকি দিয়ে কাজ করি রাজমিস্ত্রির। প্রতিদিন 70 থেকে 80 টাকা দিত। পড়াশোনা করতাম, সবকিছুই করতাম। যাই হোক, ভালোই চলছিল। তারপরও আমাদের সংসারের টানাটানি শেষ হয়নি। আরো 1 বছর চলে গেল এইভাবে। 2014 একদিন আমি প্ল্যান করলাম আমার বড় কিছু করতে হবে। এর জন্য বাবাকে বললাম, বাবা আমি পড়াশোনা করব, কিন্তু প্রাইভেট পড়তে হবে বাবা। বড় ছেলে তো পড়াশোনা বাদ দিয়েছে, এখন তো তোর পড়তেই হবে। ঠিক আছে, তুই পড়। আস্তে আস্তে 3 মাস প্রাইভেট পড়লাম, কিন্তু বাবা টাকা দিতে পারছে না। হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো, ছোট বয়সেই এখনই এই সুযোগেই কিছু করার। সেদিন বাবাকে গিয়ে বললাম, আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। প্রাইভেট বেতন দেওয়া হয়নি, স্কুল ড্রেস নেই, স্কুলে বেতন নেই, এগুলো মিলিয়ে প্রায় 1002 টাকা। তখন বাবা বলল, এখন হবে না, কয়েকদিন পর। আমি আর স্কুলে যাব না টাকা না দিলে। আমার একটাই জেদ, আমি যেটা বলি সেটাই করি। তো বাবাকে বলে এলাম আমি ঢাকা যাচ্ছি। বাবা রাগের মাথায় বলল,
তোর যেখানে ইচ্ছা সেখানে যা। আমিও চলে আসলাম নানার বাড়ি। নানার বাড়ি এসে কাজ করতে লাগলাম। প্রতিদিন নানাকে বলি আমি স্কুলে যাচ্ছি, কিন্তু আমি অন্য কাজে যাই, যেখানে প্রতিদিন 150 টাকা করে দেয়। রাজমিস্ত্রির কাজ আর কি, এখানে একটু টাকা বেশি পাই। একটি গৃহস্থর বাড়ি, মানে এলাকার ভিতরে। যে বাড়িতে কাজ করতাম সেখানে একটা মেয়ে ছিল, আমার ক্লাসমেট। সে আমাকে লুকিয়ে লুকিয়ে খাবার নিজে হাতে এটা এনে দিত, ওটা এনে দিত। তার নাম ছিল মিতু। মিতু আমাকে অনেক রিকোয়েস্ট করলো এই স্কুলে যাওয়ার জন্য। প্রায় 3 মাস তাদের বাড়িতে কাজ করি, বাড়িতে যাইনি এর মধ্যে একদিনও। আমার নানু আমার কথা, মানে আমি যেটা বলি সেটাই করে। আস্তে আস্তে আমার আর মিতুর সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন মিতু আমাকে সরাসরি প্রপোজ করে ফেললো। আমি বললাম ভেবে দেখব, আমরা তো বন্ধু, আর আমরা অনেক ছোট, এখন এগুলো না করাটাই ভালো। আমরা সবে পড়ি ক্লাস 7-এ, সেখানে পড়াশোনা সমাপ্ত। যাই হোক, এই সমস্ত অনেক কথা বলেই চলে আসলাম। মনটা খারাপ হয়ে গেল, আবার একদিক দিয়ে ভালো লাগলো, কেউ আমাকে ভালোবাসে। বাড়িতে চলে আসলাম। সরাসরি বাড়িতে এসে আব্বুকে টাকা দিয়ে বললাম 5000 টাকা। আব্বু আমার হাতে এত টাকা দেখে বলল, কিরে, তুই এত টাকা কই পেলি? সে অনেক কাহিনী আব্বু, পরের একদিন শুনবে। আব্বুকে বললাম না, আব্বু আমাকে সেদিন না বলায় অনেক মার দিয়েছিল। খুব কান্নাকাটি করেছিলাম। তারপর 1 সপ্তাহ বাড়িতে রইলাম। ওইদিকে মেয়েটি আমাকে না দেখিতে পেয়ে প্রায় পাগল। তখন আমার কাছে ফোন ছিল না, চিঠি লিখতাম। চিঠিতে বলতাম এই দিনে ওই সময়ে ওই জায়গায় থাকবে। সেও আমাকে চিঠি লিখত। তোমাকে দেখতে খুব মন চাচ্ছে, আমি আসবো। আই লাভ ইউ মিজু। আমি একটা ছোট্ট ভাইয়ের কাছে গিয়েছিলাম রিটার্ন চিঠি পাঠাবার জন্য। সে যাই হোক, টাইম মতো আমরা পৌঁছে গেলাম, সেও পৌঁছে গেল। সেটা ছিল নদীর পাড়। বাবার সাথে কাজ করতে গিয়েছিলাম, সেখান থেকে আর 5 মিনিট লাগে। তারপর দেখা করতে গেলাম বাবার থেকে লুকিয়ে। কে জানে মেয়ের বাবাও থাকবে ওই জায়গায়। আমি গিয়ে মিতুর পাশে বসলাম। বসার সাথে সাথেই কয়েকটা ছেলে এসে আমাকে মারতে শুরু করলো। খুব মার দিল আমাকে। আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি আমি আমার বাড়িতে। বাবা মাকে নিয়ে এসেছে। বাবার চোখ দেখে আমি ভয় পেয়ে গেছি। বাবা মাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো ওই মেয়ের সাথে কি। আমি আমার বাবাকে জমের মতো ভয় পাই। বাবাকে কিছু বলতে পারলাম না। তখন বাবা বলল, তোকে আজকে মারবো না, আজ থেকে আমার বাড়িতে আসতে পারবি না, তুই চলে যা যেখানে খুশি। আমার বাড়িতে আসলে আমার মরা মুখ দেখবি। দেখি মা কান্নাকাটি করছে, সবাই কান্নাকাটি করছে। আমি কি করব, অল্প বয়সে চলে আসলাম বাসা থেকে বেরিয়ে। উদ্দেশ্য আমার একটাই, মানিকগঞ্জ শহরে থাকবো না। মানিকগঞ্জ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাকে চিনবে না, জানবে না। চলে আসলাম মানিকগঞ্জ শহর। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে করে বাসের ছাদে চড়ে চলে আসলাম ঢাকা। ঢাকা চলে আসার পর কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। যেই পাশে বসেছিলাম ছাদের উপর, সেখানে একটা ছেলে উঠলো, আমার বয়সী হবে। ছেলেটি বাসে ওঠার সাথে সাথে একটা সিগারেট ধরালো। এত গন্ধ, মনে হয় গাঁজা। হ্যাঁ, গাঁজাই ছিল। ছেলেটা আমাকে বলল, খাবি একটা? আমি বললাম না রে, আমি খাবো না, আমার ক্ষুধা লেগেছে। আমার নাম আকাশ, তোর নাম কি? আমি বললাম আমার নাম মাহমুদ হাসান মিজু। তোর বাড়ি কই? এখানে কি করিস? আমার বাড়ি অনেক দূরে, আর এখানে পালিয়ে এসেছি। যদি কোনো কাজ পাই, কাজ করতে এসেছি। আমার কেউ নেই। কে বলছে তোর কেউ নাই? আমি আছি তোর ভাই, আজ থেকে আমরা একসাথে থাকবো। কি থাকবি তো আমার সাথে? হ্যাঁ থাকবো, কিন্তু আমার ক্ষুধা লেগেছে। পুরো 48 ঘন্টা কোনো খাওয়া দাওয়া হয়নি। ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে। সে সময় আকাশ বলল, খাবার খাবি? তাহলে শোন, এই ধর পিস্তল, ওর মাথায় গিয়ে ধরে বল খাবার দিতে। না দিলে বলবি গুলি করে দেব। এই কথা বললেই দিয়ে দেবে। দেখি কতটুকু পারিস। আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। কোনো ভয় না পেয়ে নিয়ে নিলাম। প্রথমবার জীবনে পিস্তল, তাও খেলনা পিস্তল নয়, অরিজিনাল। দোকানদারের মাথায় ধরে বললাম খাবার দিতে। সবাই দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দোকানদার ভয় পেয়ে আমাকে খাবার দিয়ে দিল। পিস্তল আমার বাম হাতে ছিল, ডান হাত দিয়ে খাবার নিলাম। আকাশ আমার ভাব দেখে বলল, দোস্ত পাইছি তোকে, আয়, আজ থেকে আমরা দুজন বন্ধু। তোর এত সাহস আমি আগে কোনোদিন দেখি নাই। এরকম সাহস আমার কোনোদিন কলিজা হয় নাই। এইভাবে কারো মাথায় পিস্তল ধরা, আর তুই কিনা নিমিষেই করে ফেললি। আয়, তুই আমার দোস্ত, তুই আমার ভাইজানের জিগার। আমি নিজেও বুঝতে পারলাম না কিসের মধ্যে কি হয়ে গেল। সেটা ছিল সায়দাবাদ, ঢাকা। সেদিন আজ পর্যন্ত দেখিনি কেউ ওপেনলি কারো মাথায় পিস্তল ধরতে। আর তুই কিনা সায়দাবাদের মতো বড় একটা শহরে এই কাজটা করে ফেললি। তোর নাম কি জানি?
আমি মিজু। আমি কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। তারপর আকাশ বলল, তোর এত সাহস, তোর মতো ছেলে জীবনে আমি কোনো জায়গায় দেখি নাই। আজ থেকে তুই মিজু না, আমার ভাই। আমার নাম সঙ্গে যোগ করে দিলাম। আজ থেকে আমরা দুজন ভাই বন্ধু সব। আচ্ছা চল যাই আমার বাসায়। আমি জিজ্ঞেস করলাম কোথায়। আমি মতিঝিলে থাকি। আমি বললাম ঠিক আছে চলেন। আকাশ বলল, আপনি করে বলার দরকার নাই, আজ থেকে আমরা বন্ধু। আচ্ছা ঠিক আছে চল বন্ধু সবাই যাই। চলে আসলাম গ্রামের স্বপ্নচরে শহরে। নিমেষেই আপন করে ফেললাম ভাইয়ের মতো বন্ধু। এরপর আকাশ আমাকে নিয়ে তার বাসায় চলে আসলো। আমাকে বলল, ফ্রেশ হয়ে নে, এক জায়গায় বেরোতে হবে। আমি বললাম কোথায় যাবো রে? তুই চিন্তা করিস না, চল আমার বড় ভাইয়ের সাথে দেখা করিয়ে দিই। আচ্ছা ঠিক আছে 5 মিনিট ওয়েট কর, ফ্রেশ হয়ে আসছি। এরপর ফ্রেশ হয়ে চলে আসলাম আকাশের সাথে। মতিঝিল থেকে চলে আসলাম পল্টন ইমরান টাওয়ার। সেই বড় বিল্ডিং এর আশেপাশে একটা বড় বিল্ডিং, নাম বলা যাবে না কেননা এটা আমার নিজস্ব কাহিনী। অতএব সেখানে চলে আসলাম 9 তলার বড় ভাইয়ের ফ্ল্যাট। আকাশ আমাকে নিয়ে বলল, ফারুক ভাই, আমি আজ যাকে নিয়ে এসেছি পুরাই 100 পাওয়ার। এর মতো একটা ছেলেও দেখি নাই। তাই নাকি রে? তো কিরকম মালটা? আমার আবার বেজায় রাগ। আমার একটা নাম আছে, নাম ধরে ডাকবেন। বড় ভাই আমার নাম মিজু, আমি কোনো মালটাল নয়। আরে এই বেটা চুপ কর। আমার কানের পাশে এসে আস্তে আস্তে বলল। এই দেখে ফারুক ভাই বলল, তোকে আমার পছন্দ হয়েছে, আজ থেকে তুই আমার গ্রুপের। আকাশ আজকের যেটা করতে বলেছিলাম সেটা করে ফেলেছিস? না ভাই, এখনো ছাড়তে পারি নাই। আচ্ছা ওকে নিয়ে চলে যা, আর কোনো ছেলে দেব না, তোরা দুজনে কাজটা কমপ্লিট করে চলে আসবি। ঠিক আছে ভাই। এই আকাশ, এই ধর 2টা পিস্তল, সাথে 4টা ম্যাগাজিন। চল মিজু ভাই। পরে ফারুক ভাইকে সালাম করে বাইরে বের হয়ে আসলাম। বাইরে আসার পর আকাশ বলল, চলো বাসায় যাই। আমি বললাম আচ্ছা চল। একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আকাশ তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এই তুই বড় ভাইয়ের সামনে এভাবে কথা বললি কেন? বড় ভাই তোকে আপন করে নিয়েছে। বলল, ফারুক ভাই ঢাকা শহরের রাজা, তার সামনে এরকম করে কথা বলাটা ঠিক হয়নি। আমি বললাম, ওই বেশি জ্ঞান দিস না, এখন বল বড় ভাই কি কাজ দিল? আকাশ যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে বলা হলো আজ একটা ওই জায়গায় সমাবেশ হবে, সেই সমাবেশে রাজা ভাই নামে এক নেতা আসবে, তাকে উড়িয়ে দিতে হবে। আমি বললাম কি, আমি এগুলো কাজ করব না, কোনোদিনও না। এই কাজটা করতে পারলে তুই অনেক টাকা পাবি। টাকার কথা শুনে মাথা আমার হ্যাং। আমার তো টাকার দরকার, কিন্তু তাই বলে মানুষ মারা এটা সম্ভব নয়, তাও একটা সমাবেশের ভিতরে গিয়ে। মাথায় একটা প্ল্যান আঁকলাম। তারপর আকাশকে বললাম চল যাই। কি রে, তুই রাজি? আমি বললাম হ্যাঁ চল। তারপর দুজন প্রস্তুত হয়ে চলে আসলাম সমাবেশের কাছে। এসে দেখি সমাবেশ বক্তৃতা দিচ্ছে রাজা। এই শালাকে এখনই মেরে দেই। আমি বললাম, এই চুপ কর, আমি আছি না, আস্তে আস্তে আমি মারবো ওকে। দেরি না করে চলে আসলাম স্টেজের কাছাকাছি। আকাশকে বললাম, তুই কার নিয়ে দাঁড়িয়ে থাক, আমি মেরে চলে আসছি। আকাশ তাই করলো। আমি স্টেজের একদম কাছে গিয়ে প্রায় 3 ফুট দূরত্বে আমার আর রাজার মধ্যে। তাই আমি দেরি না করে সোজাসুজি গুলি চালিয়ে দিলাম রাজার ডান পায়ে। রাজা পড়ে গেল। 2 হাতে 2টি মারলাম, আর এক পায়ে আর একটা মেরে চলে আসলাম। কেননা আমার একটা রাগ ছিল তার উপর। শালা অনেক খারাপ, তাকে অনেকবার দেখেছি টিভিতে, নিউজে, পেপারে, কুখ্যাত খুনি। সেখান থেকে দৌড়ে চলে আসলাম আকাশের কাছে। আকাশের কাছে এসে আকাশ গাড়ি স্টার্ট করলো। দুজন চলে আসলাম ফারুক ভাইয়ের কাছে। আরে মিজু যে, তুই তো ফাটিয়ে দিয়েছিস, তুই একটা মাল রে, সে একটা জিনিস। আমি ভাই একবার বলেছিলাম না আমাকে মাল বলে ডাকবেন না? আমার নাম মিজু, আর এটা আমার বন্ধু আকাশ। এই মিজু চুপ কর। চুপ করবো কেন, যেটা সত্যি সেটা বললাম। আমি এমপ্রেস মিজু তোর উপর। আজ থেকে তুই আমার গ্রুপের, আমার অতি কাছের ভাই। তোর এত সাহস, এত কাজের প্রতি আগ্রহ এই প্রথম আমি দেখলাম তোর মাঝে। আরে ভাই আমার বুকে আয়। এই বলে আমাকে টেনে তার বুকের সাথে মিলিয়ে নিল। আমি মুহূর্তের মধ্যে তাকে আপন করে নিলাম, বড় ভাইয়ের হিসাবে গ্রহণ করলাম। আমার বিষয়ে আপনারা এটা ভালো করেই জানেন, আমি অল্পতেই সবাইকে আপন করে নিই। যার উপর রেগে থাকি মরার আগ পর্যন্ত সেই রাগ থেকে যায়। মেজু সব ঠিক আছে, কিন্তু তাকে প্রাণে মারলি না কেন? আমি বললাম, ভাই মেরে ফেললে তো সব শেষ, অনেক কিছু দেখার বাকি আছে। দুঃখ কষ্ট অযথা সর্বনাশ করছেন, এখন বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি, এর জন্য তাকে মারি নাই। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। এই ধর 1 লক্ষ টাকা। এই বলে টাকার বান্ডিলটা আমার হাতে দিয়ে দিল। কত কষ্টের টাকা, সারাদিন কাজ করে 50 টাকা 60 টাকা করে পেয়েছি। 1 ঘন্টা কাজ করে 1 লাখ টাকা। খুশি খুশি কে দেখে। টাকার বান্ডিলটা নিয়ে আকাশের হাতে তুলে দিলাম।
ধর দোস্ত। আচ্ছা ফারুক ভাই, আজ তাহলে আসি। ফারুক ভাই বলল, তোর কাছে মোবাইল নেই? আমি বললাম, না ভাই, কিনতে হবে একটা। বড় ভাই দেরি না করে একটা অ্যান্ড্রয়েড ফোন, আইফোন আমাকে গিফট করলো। আমি বললাম, ধন্যবাদ ভাই। নাম্বারটা রেখে দিলাম এবং আমরা রুম থেকে চলে আসলাম। কিরে মিছু, একদিন এই এতটা আফর হয়ে গেলি? আমি তার সাথে 3 বছর যাবত রয়েছি, কিছুই করতে পারলাম না। আমি বললাম, আরে চিন্তা করছিস কেন, আমি আছি তো। এখন তোকে সবাই চিনবে, ঢাকা শহরের রাজা করবো বেটা। আকাশ বলল, ঠিক আছে, চল যাই পার্টিতে। আমি বললাম, এখন যাবো না কোথাও, এখন আমি ঘুমাবো। এরই মধ্যে আবার ফারুক ভাইয়ের ফোন। হ্যালো ফারুক ভাই। হ্যাঁ রে মিজু, রাজা আমার উপরে খেপে গেছে। কি করে এখন বলতো? আমি বললাম, টেনশন নিয়েন না, আমি আসছি বিকালে। এরপর ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। এক ঘুমে দেখি বিকাল 5টা, আকাশ আমাকে ডাকছে। ওই ওঠ, আজ না বড় ভাইয়ের সাথে দেখা করার কথা বিকালে। আচ্ছা ওয়েট কর, ফ্রেশ হয়ে আসছি। গত 3 দিন আমার আর আকাশের মধ্যে অনেকটাই বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে। এটাই মনে হয় জীবনের বেস্ট, আমার আর আকাশের জুটি। অল্প দিনে অনেক ভালো বন্ধুত্ব। আপনাদের কারো থাকলে জানাবেন এরকম অল্প দিনের বন্ধুত্ব। এরপর ফ্রেশ হয়ে আকাশকে বললাম, চল দোস্ত, পিস্তল রেডি কর। দুজন দুটো পিস্তল আর দুবাইয়ের দুটো কাটার নিয়ে আমি আর আকাশ চলে আসলাম বাইরে। বাইরে এসে দেখি 10টা লোক আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি তো নতুন কাউকে চিনতে পারলাম না, কে হতে পারে। তাই পিছন থেকে পিস্তলটা বের করে সামনে আনতেই আকাশ আমাকে থামিয়ে বলল, কিরে কি করিস তুই? এরা ফারুক ভাইয়ের লোক। ফারুক ভাই আমাদের কি জানি একটা মিশনে ডেকেছেন। ও আচ্ছা। পিস্তলটা আবার পিছনে গুঁজে নিলাম। তারপর ওরা এসে এক এক করে পরিচিত হতে লাগলো। বয়সে আমার চেয়ে অনেক বড়, তাহলেও বলল আমরা আজ থেকে ফ্রেন্ড। তাদের মধ্যে দুজন আমার সাথে হাত মিলিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই, আমরা মানিক রতন 2 ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, চলেন বড় ভাইয়ের সাথে দেখা করে আসি। দেখি সামনে 3টা হাইস গাড়ি। আমি, আকাশ, মানিক, রতন 4 জন এক গাড়িতে, আর বাকিরা আমাদের পিছনে পিছনে। বাইতুল মোকাদ্দারের সামনে আসলাম। কি জ্যাম তো বলার বাহিরে। 1 ঘন্টা গেল সেখানে। এর মধ্যে বড় ভাই ফোন দিতে দিতে ব্যস্ত, পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, সবকিছু মিলিয়ে চলে আসলাম বড় ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, তোদের নতুন একটা টিম তৈরি হবে। তুই তো জানিস আমি কীরকম মানুষ, আমি খারাপের সাথে খারাপ, ভালোর সাথে ভালো। বাংলাদেশের প্রায় 1 নম্বর লিডার হতে আমার বেশি দেরি নেই। তাই বলতে চাচ্ছিলাম, তোদের আমার জন্য একটা স্পেশাল কাজ করতে হবে। তোদের এক জায়গায় যেতে হবে, তোদের একটা টিম দেওয়া হবে, যে কোনো 4 জন। প্রথমে তোরা টিম সিলেক্ট কর। ফারুক ভাই বললেন, তোরা সবাই যার যার টিম সিলেক্ট করে 64 জেলায় যেতে হবে, 4 জন করে। অবশ্যই বড় ভাই, আপনি যেটা বলবেন আমরা সেটাই করব, আপনি নিশ্চিত থাকুন। এই তো, বাংলাদেশে যদি আমার পর কোনো নেতা থাকে, কোনো লিডার হয়, তাহলে একমাত্র মিজু হতে পারবে, কারণ মিজু মানুষ চিনতে জানে। মানিক রতন 2 ভাই বেস্ট আমার দলের। তারা যেমন শিক্ষিত তেমনি হ্যাকার। মানিক রতন আমার 2 চোখের মনি। কিন্তু তোরা 4 সিংহ একসাথে থাকতে পারবি না। মানিক রতনের মধ্যে যে কোনো একজনকে নিতে হবে। আমি বললাম, তাহলে মানিক আসবে আমার সাথে, আর কাউকে দরকার নেই, আমরা 3 জন এনাফ। বড় ভাই বললেন, ঠিক আছে, তোর যা ইচ্ছা। যেহেতু 64 জেলা যেতে হবে, তুই কোন জেলা যাবি মিজু সেটাই বল। আমাকে সিলেট জেলায় ট্রান্সফার করবেন। আচ্ছা ঠিক আছে, তুই যা। বড় ভাই আমাকে 3 লক্ষ টাকা দিল এবং বলল, যখন টাকার দরকার হবে আমাকে জানাবি, আর কি কাজ করতে হবে আমি সব ফোনে বলে দেব। চিন্তা করিস না, তোরা স্কুল কলেজে ছাত্র হয়ে যাবি। সেখানে কি করব? সিটি কলেজে আমাদের ঢোকা নিষেধ। তোদের সব কিছু ঠিক করা আছে। তোরা কলেজে যাবি, ঘোরাফেরা করবি, আর দেখবি কে মাদক বিক্রি করে, কে রাজনীতি খারাপভাবে ইস্তেমাল করে। সব ইনফরমেশন আমার চাই। ওকে ভাই, নো টেনশন। যেহেতু আমরা 3 জন গ্যাং লিডার, আমি আকাশ সব দিক দিয়েই ফিটনেস ঠিক আছে, মানিক হ্যাকার, সাহসটা একটু কম, আর আমি তো আমি। উদ্দেশ্য সিলেট সিটি। লং জার্নির পর চলে আসলাম সিলেটে। বড় ভাই আগে থেকে একটা ফ্ল্যাট বুক করে রেখেছিল, সেখানে উঠলাম। আমাদের প্রয়োজনীয় ব্যাগপত্র, রিভলভার সবকিছু আমাদের ব্যাগে। আকাশ আর মানিককে বললাম, তোরা উপরে চলে যা, আমি আসছি। ওরা চলে গেল। আমি একটু চারপাশে দেখতে লাগলাম ঘুরে ঘুরে। 1 ঘন্টা পর সবকিছু দেখে শুনে রুমে চলে আসলাম। 4 তলা বিশিষ্ট বাড়ি, তার মধ্যে 4র্থ তলায় আমরা থাকবো। বড় ভাই ফোন দিয়েছে আকাশকে, বলল কালকে সিটি কলেজে যাবে। বড় ভাইয়ের সাথে কথা শেষ করে এই রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কোথায় ছিলাম, কি হয়ে গেলাম। সাধারণ একটা কৃষকের ছেলে আমি, গ্রাম নিয়ে পড়ে থাকতাম সেখানে সব সময়। সেখানে আজ আমি গ্যাং লিডার, মাফিয়া। মনে পড়তে লাগলো মিথুর মুখটা, তার স্মৃতিগুলো।
আজ 1 বছর আমি আমার আম্মুর হাতের রান্না খাইনি। কষ্ট লাগছে। আবার নিজেকে মনে সান্ত্বনা দিলাম, একদিন টাকা পয়সার মালিক হব, অনেক টাকা পয়সার। তখন আমি সব কিছু পাবো। আমার স্বপ্ন, নিজ এলাকার একটা মসজিদ করে দেব, আরো অনেক কিছু। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে আকাশের ডাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি গুছিয়ে নে, আজকে কলেজে যেতে হবে। তারপর আমরা 3 জনে রেডি হয়ে সিলেট সিটির কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে 3 জন আলাদা হয়ে গেলাম। আমি বলে দিলাম আজ থেকে আমরা আলাদা আলাদা থাকবো, শুধু রাতে এক জায়গায় হব, যাতে কেউ সন্দেহ করতে না পারে আমাদের। ঠিক আছে। আমি আজকের কলেজে এসেছি একবার সাধারণ ছেলের মতো। কলেজে গেট দিয়ে ঢুকতেই কয়েকটা ছেলে পেলে আমাকে ডাক দিল। এই মাল শোন। মাথায় রক্ত উঠে গেছে। আমার একটা নাম আছে, কেন অন্য নাম ধরে ডাকবে? যাই হোক, মাথা ঠান্ডা করে তাদের কাছে গেলাম। এই তোর নাম কি? তুই কি কলেজে নতুন? আমি বললাম হ্যাঁ। তখন তারা সবাই জোরে জোরে হাসতে লাগলো আর বলল, এই বেটা, কান ধরে উঠবস কর, আমরা তোদের বড় ভাই। রাগে আমার মাথা ঝিমঝিম করছে। তারপর কিছু করার নেই, বড় ভাইয়ের আদেশ, প্রথমেই কোনো বিশৃঙ্খলা করা যাবে না। তাই যখনই কান ধরতে যাব, হঠাৎ করে একটা মেয়ে এসে আমার হাত ধরে বলতে লাগলো ওই ছেলেদের উদ্দেশ্যে, ওই তোদের কি কোনোদিন লজ্জা শরম হবে না? কি শুরু করেছিস নতুন ছেলেদের নিয়ে? মেয়েটার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কারণ মেয়েটা ছিল পুলিশ কমিশনের মেয়ে। এরপর মেয়েটি আমাকে সেখান থেকে নিয়ে আসলো। চেহারা দেখতে মাশাআল্লাহ, কিন্তু না, আমার প্রেমে পড়া যাবে না। আমি সঞ্জিদা, এন্টার সেকেন্ড ইয়ার। তুমি কি নতুন? জি আমি নতুন, আমার নাম মিজু, ইন্টার সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, তাহলে আমাদের ক্লাসমেট। আমরা কি বন্ধু হতে পারি? আমি তার কথা শুনে সেখান থেকে চলে আসলাম। এখানে আমি বন্ধুত্ব করতে আসিনি, এখানে আমি এসেছি বড় ভাইয়ের কথা মতো কাজ করতে। সো প্রেম পরিচিতি আমার জন্য বন্ধ। কলেজ ক্যাম্পাসে একটু উত্তর দিকে একটা বকুল গাছ আছে, বকুল ফুল গাছ। ঠিক সেখানে গিয়েই আমি বসে পড়লাম। আকাশকে ফোন দিলাম, কিরে তোর কি অবস্থা? একমাত্র একজনকে পিটিয়ে আসলাম, আমাকে র্যাগিং করবে, খুব মার দিছি সালারে, প্রথম দিনই। আমি বললাম কি বলছিস তুই? এগুলো বন্ধ কর, এত তাড়াতাড়ি কোনো জায়গায় জড়াতে চায় না। রাগ তো কন্ট্রোল করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কন্ট্রোল করতে হবে, তা না হলে মিশন কমপ্লিট হবে না। আকাশ শুধু ফোনটা কেটে দিয়ে সামনে তাকাতে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে আমার দিকে রাগী মোডে। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এভাবে তাকাচ্ছেন কেন? ওই কলেজে কিশোর মিশন? কি কথা হচ্ছে, কার সাথে? আমি তাকাতে বললাম, কিছু না, এমনি আমরা এসেছি পড়াশোনা করতে, পড়াশোনাই করব, সেই জন্য বললাম। মেয়েটি তখন আমাকে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন আসি। ক্লাস করবেন না? আমি বললাম আজকে প্রথম দিন, আজকে ক্লাস করব না, আজকে পুরো ক্যাম্পাস ঘুরে দেখব। তাহলে আসো, আমি তোমাকে আমাদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখিয়ে দিই। তখন কি আর বলবো, সানজিদার সাথে পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মেয়েটা এত কিউট আর এত সুন্দরী, আপনাদের গল্পে বলে বোঝাতে পারবো না। কলেজের ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে। ব্যাপারটা বুঝতে পেরে সানজিদা আমাকে নিয়ে ঢুকলো ক্যান্টিনে। ক্যান্টিনে ঢুকে তো আমি অবাক। আরে আকাশ আর মানিক দুটা মেয়ের সাথে টেবিলে বসে রয়েছে, নাস্তা করছে। আরে অবাক বিষয়, এটা কি করে সম্ভব? প্রথম দিনেই। যাই হোক, তাদের সাথে এখন কথা বলা যাবে না। আমি সানজিদাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলাম। এটা হলো আমাদের ক্যান্টিন, এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করি। কেমন লাগলো? জি ভালোই। সানজিদা আমাকে প্রশ্ন করলো, মিজু, তুমি এমন কেন, কথা বলো না বেশি? কি সমস্যা তোমার? না কোনো সমস্যা নেই, এমনি। আসলে আমি এরকমই একটু কম কথা বলি। ও আচ্ছা, তাহলে এখন কি খাবে বলো? একটা ব্ল্যাক কফি, আর কিছু না। কি বলো, তোমার ক্ষুধা লাগে নাই? 1টা বেজে গেল, আমি তো অনেক কিছু খাবো। ওকে তুমি খাও, শুধু কফিতেই হয়ে যাবে। অতএব সানজিদা অর্ডার করলো। আমি মেয়েটাকে যতই দেখি ততই অবাক হচ্ছি। একদিনে কি করে এতটা ফ্রি হতে পারে একটা ছেলের সাথে একটা মেয়ে? যাই হোক, সেগুলো ভেবে কাজ নেই। এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বেরিয়ে আসলাম। সানজিদাকে বললাম, আচ্ছা আজকে আর কলেজ করব না, আমি চলি। আচ্ছা ঠিক আছে। আমি চলে যাচ্ছি, হঠাৎ পিছন দিক থেকে সানজিদা আবার আমাকে ডাকলো। ওই মিজু শোনো। আমি বললাম কি? তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? না আর কি এমনি। আচ্ছা ওঠাও বলে দিতে যাচ্ছিলাম না, তারপরেও নাম্বারটা দিলাম। তারপর তাকে বিদায় দিয়ে চলে আসলাম রুমে। রুমে সে আকাশকে ফোন দিলাম, কিরে কোথায় তুই? আমি তো এখনো কলেজে আছি। তাড়াতাড়ি রুমে আয়। এরপর ফোন দিলাম ফারুক ভাইকে।
আসসালামু আলাইকুম। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজু, তুমি কেমন আছো? জি বড় ভাই, ভালো আছি। বড় ভাই, একটা সমস্যায় পড়ে গেলাম। কলেজে একটা মেয়ে আমার পিছু ছাড়ছে না। মেয়েটা কমিশনারের মেয়ে। বড় ভাই বলল, চিন্তা করো না মিজু, তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে। তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিও না। এরকম মেয়েদের সাথে তুমি চলাফেরা করো না প্লিজ। আমি বললাম ঠিক আছে বড় ভাই, আপনার আদেশ শিরোধার্য, আর বলতে হবে না আপনাকে। এরপর দেখি আকাশ আর মানিক চলে আসলো। বড় ভাইয়ের সাথে আর কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম ফোনটা। এরপর তাদের দুজনের উদ্দেশ্যে বললাম, কিরে তোরা কি ভালো হবে না নাকি? এখানে এসেছি আমরা কাজ করতে, নাকি প্রেম করতে এসেছিস তোরা? আকাশ আমাকে বলল, কিরে তুই আমাদের এসব কথা বলছিস কেন? কি করলাম আমরা? আমি সবকিছু দেখেছি রে তোদের। মেয়েদের নিয়ে ক্যান্টিনে বসে হেসে হেসে কথা বলছিস, খাওয়া দাওয়া করছিস, কলেজে প্রথম দিন গিয়ে মারামারি করছিস। দোস্ত, এবারের মতো মাফ করে দে, এরপরে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন চল এক জায়গায় যেতে হবে। বড় ভাই একটা কাজ দিয়েছে, কাজটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট ওয়েট কর, আমরা আসতেছি রেডি হয়ে। যথারীতি সবাই রেডি হয়ে নিলাম। এক একজনের রিভলভার হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। মানিককে বললাম, তোর ল্যাপটপটা নিয়ে চল, দরকার হবে। উদ্দেশ্য সিলেট কদমতলী বাস টার্মিনাল। সেখানে 4টি ছেলেকে হাত পা ভেঙে দিতে হবে। বড় ভাইয়ের আদেশ। তারা নাকি কদমতলী রেলওয়ে স্টেশনে থাকে। তাদের পিক আমাদের ফোনে দিয়ে দিয়েছে বড় ভাই। সে যাই হোক, সব দেখে শুনে চলে আসলাম কদমতলী বাস স্ট্যান্ডে। এসে তাদের খুঁজতে লাগলাম এবং তাদের পেয়ে গেলাম রেলওয়ে স্টেশনের ভেতরে। 6-7 জন মিলে গাঁজা সেবন করছে। বড় ভাইকে ফোন দিলাম। হ্যাঁ বড় ভাই, এখন কি করব? তাদেরকে তো আমার মেরে ফেলতে ইচ্ছা করছে। বড় ভাই বলল, তোকে যেই কাজ করতে বলেছে সেই কাজ কর, মেরে ফেলার দরকার নাই। শুধু তাদের শিক্ষা দিবি যেন আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। একটা মেয়েকে 4 জন মিলে রেপ করেছে, এমন কি কদমতলী থানা থেকেও কেউ ওদেরকে কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ ওরা মাফিয়া রাজার ছেলে পেলে। শুনে তো মটকা আমার গরম হয়ে গেল। অতএব আমরা 3 জন, তারা 7 জন। আস্তে করে তাদের সামনে গেলাম। এখানকার মধ্যে লিডার কে ভাই? ওদের মধ্যে একজন উঠে বলল, এই তোর হেল্প করবার জন্য কি আমরা এসেছি এখানে? যা ভাগ এখান থেকে। আবার একজনকে চিনতে পারলাম। এ হলো কলেজের সেই ছেলেটা যে আমাকে র্যাগিং করতে চেয়েছিল। সেই ছেলেটা বলল, আমাকে যখন মাল বলছে, দেরি না করে সোজা একটা জোরে লাথি মারলাম। তার বুক সোজা। ছেলেটা পড়ে গেল 10 হাত দূরে গিয়ে। তারা সবাই আমাদের মারবে, আমাদের দিকেই আসছে। দেরি না করে সোজাসুজি পিছন থেকে পিস্তলটা বের করে তাদের পায়ে গুলি করলাম। সবগুলো ওখানেই শুয়ে পড়লো। শালারা রেপ করবে? আজ থেকে শুনে রাখ, এই সিলেটে রাজ করবে আকাশ মিজু। তোদের বাপ রাজাকে বলে দিস আকাশ মিজু সিলেটে এসেছে। অনেক লোকজন জড়ো হয়ে গেছে গুলির শব্দ পেয়ে। আমাদের 3 জনের দিকে সাধারণ জনগণ দেখছে আর কি যেন ভাবছে। আজ থেকে আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই। সিলেটে আর কোনো নেতা পাতা চলবে না। গরিবের বন্ধু সবার পরিচিত, সবার আদরের ফারুক ভাইয়ের ছেলে পেলে এসে গেছে সিলেট শহরে। আকাশ যখন সবার সাথে একা কথা বলছে, তখন আমি সেখান থেকে চলে আসলাম। বেরিয়ে এসে দেখি পুলিশ গাড়ি এসে গেছে। আকাশকে আবার ফোন দিলাম, আকাশ পুলিশ এসে গেছে, তাড়াতাড়ি কেটে পড়। সেখানে আকাশের দিকে কয়েকটা গুলি ছুটতে সবাই পালিয়ে গেছে। এর ফাঁকে আকাশও আর এক জায়গায় গিয়ে চলে আসলো আমার কাছে। এরপর সবাই রুমের ভিতরে রওনা দিলাম। বড় ভাই আবার ফোন দিয়েছে রাস্তায়। তোদের ওই বাসাটা খালি করে দিতে হবে, তোদের সব পরিচয় জেনে গেছে। আমি বললাম, চিন্তা করবে না বড় ভাই, আমি থাকতে কিচ্ছু করতে পারবে না। আমার একটা ফেসবুক বন্ধু আছে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে বেশিক্ষণ লাগে না তাদের বাসায় যেতে। সে যাই হোক, তার নাম্বারটা ছিল আমার কাছে মুখস্থ। ফোন দিলাম। হ্যালো দোস্ত, কোথায়? অফিস থেকে জয়নাল। কিরে দোস্ত, এতদিন পর মনে পড়লো আমার কথা। আমি বললাম, আর বলিস না, সিলেটে এসে সবকিছু হারিয়ে গেছে। আমরা 3 জন বন্ধু বিপদে পড়ে গেলাম। কি বলিস? কোথায় আছিস তুই? আমি বললাম, এই তো বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি। চিন্তা করিস না, আমি 5 মিনিটে আসতেছি। ওকে। আমাদের বড় ভাই যে রুমটা দিয়েছিল সেটা পুলিশ সবাই জেনে গেছে এবং আমাদের বাসাতে কয়েকটা রিভলভার ছিল। আপাতত সেখানে না যাওয়াটাই বেটার। এরই মাঝে আকাশ বলতে লাগলো, দোস্ত এখন কি করি? টাকা যা ছিল সব জায়গায় রেখে আসলাম, এখন চলবে কি করে? আরে টেনশন করিস কেন, বড় ভাইকে ফোন লাগা, বল টাকা লাগবে। মানিক ফোন দিল বড় ভাইকে। কি জানি অনেক কথা বলে একটু দূরে গিয়ে কথা বলল মানিক। আমাদের কাছে এসে বলল, চিন্তা করিস না বড় ভাই, টাকা দিচ্ছেন বিকাশে। দেখতে দেখতে 7 মিনিটের মাথায় জয়নালের আগমন। একটা প্রাইভেট কার নিয়ে চলে আসছে। আমি জানতাম না জয়নাল এত বড় লোক। আমি তো ভাবছি গ্রামের ছেলে, জাস্ট ফেসবুকে পরিচয়, এতটুকু। সে যাই হোক, জয়নাল বলল, আমাদের বাসায় যাবি, আয়।
অনেক কথাবার্তার মধ্যে আসলাম তাদের বাসায়। তাদের বাড়ি দেখে আমি পুরোই অবাক। এত পুলিশ তাদের বাড়ির চারপাশে। আমার ভয় লাগতে লাগলো, না জানি কি হয়। আমি জয়নালকে জিজ্ঞেস করলাম, কিরে এত পুলিশ কেন? এটা কমিশনারের বাড়ি, আমাদের বাড়ি না। এখানে পুলিশ থাকবে, এটাই স্বাভাবিক। আমি বললাম, কি পুলিশ কমিশনার বাড়ি? পিছনে আকাশ আর মানিকের অবস্থা দেখে পুরোই ভীতুর ডিম হয়ে গেছে। যাই হোক, আমাকে ভীতু হলে চলবে না। চলে আসলাম তাদের বাসায়। বাসায় এসে সবার সাথে পরিচিত হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম জয়নালের রুমে। জয়নাল আর মানিক দুজনেই অন্য রুমে শুয়ে আছে। আমি আর আকাশ জয়নালের রুমে শুয়ে আছি। সকালবেলা কেউ একজন আমার মাথায় পানি ঢেলে দিল। চিল্লানি দিয়ে উঠে বললাম বিছানা থেকে, ওই কে রে? আকাশ, কই রে আমার পিস্তলটা? দে তো, মেরে ফেলবো। সামনে তাকাতেই দেখি, আরে এ তো সেই সানজিদা। এই মেয়েটা এখানে কি করে আসলো? আমার চিল্লানি শুনে সবাই আমার রুমে আসলো। জয়নাল এসে বলল, কিরে বন্ধু, কি হয়েছে? তুই ভিজে গেছিস কিভাবে? আমি বললাম, ওই মেয়েটা আমার গায়ে পানি দিয়েছে। পরে সবাই চোখ গেল সানজিদার উপর, তার হাতে পানির মগ। জয়নাল বলল, সরি বন্ধু, আসলে হয়েছে কি, অনেকদিন পর বোন বাড়িতে ফিরেছে, এর জন্য তোকে আমি ভেবে তোর গায়ে পানি ঢেলে দিয়েছি। প্লিজ রাগ করিস না। আর হ্যাঁ, এটা আমার একমাত্র বোন সানজিদা। ওকে ওকে, নো প্রবলেম, ভুল হতেই পারে। এরপর সবাই যে যার রুমে চলে গেল। সানজিদাও নিজে চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসলাম। কি বিপদে পড়লাম রে! পুলিশের হাত থেকে বাঁচতে পুলিশের বাড়িতে এসে আশ্রয় নিলাম। না, আমার আর ভালো লাগে না। যাই হোক, এভাবে চলতে লাগলো আমাদের দিনকাল। কলেজে যাই, জয়নালও সেই কলেজে পড়ে। জয়নাল আমাদের 2 ব্যাচ সিনিয়র কলেজে, কিন্তু জয়নাল থাকে আমাদের সাথে। এইভাবেই চলতে লাগলো আমাদের 7 মাস পার হয়ে গেল। অনেক ইনফরমেশন জোগাড় করেছি, যে ইনফরমেশন দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারি রাজার মাফিয়া গ্যাং। এতদিন সানজিদার সাথেও আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আকাশ তো আছে, জয়নাল সেই রকমের ছেলে একটা। তাকে কখনো বুঝতে দেইনি আমরা কি ধরনের ছেলে। আমরা পড়াশোনা করতে এখানে আসিনি, এখানে পাপী মানুষদের ধ্বংস করতে এসেছি। আজ সানজিদার জন্মদিন, অনেক বড় অনুষ্ঠান করে তার জন্মদিন পালন করা হচ্ছে। সেখানে অনেক অনেক বড় বড় নেতা, রাজনীতিবিদ সবাই আসবে। মিস্টার রাজাও আসবে। সে যাই হোক, রাতে কেক কাটার সময় সানজিদা আজকের অনেক সুন্দর করে সেজে এসেছে, যা দেখে আমি রীতিমতো ক্রাশ খেয়ে গেলাম। এত সুন্দর মেয়ে কি কখনো হতে পারে? আমি আর মানিকে দাঁড়িয়ে রয়েছি। আকাশ একটু বাইরে গেছে। একটু পর দেখতে পেলাম রাজা আসছে একটা হুইল চেয়ারে করে। কমিশনারের সাথে দেখা সাক্ষাৎ করে আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। কেমন আছো মিস্টার মিজু? আমি বললাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমার নাম মিজু নয়, মাহমুদ চৌধুরী। তখন রাজা আমাকে বলল, হ্যাঁ তা তো হবে, আসলে আকাশ তো আর বেশিক্ষণ নেই, এখন তুমি একাই থাকবে। আমার মাথায় চক্কর দিল। আকাশের কোনো বিপদ হলো না তো? না, সত্যিটা আমার জানতেই হবে, কিন্তু কিভাবে জানবো আমি আকাশ এখন কোথায় আছে? রাজার সাথে এসব বিষয়ে কথা বললে কিছু জানতে পারবো না। এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। মানিককে নিয়ে বেরিয়ে আসলাম বাইরে। মানিককে বললাম, মানিক ল্যাপটপ বার করে দে। মানিকের সাথে সব সময় ল্যাপটপ থাকে। মানিককে বললাম, দেখ তো নাম্বারটা কোথায় আছে। এটা আকাশের ব্যাস লাইট, যেটা অনলাইন দিয়ে যুক্ত আছে, একটা ডিভাইস। মানিক সরাসরি বলল, এটা তো পাশেই, এ বাড়ি থেকে পেছনে একটা বাংলো বাড়ি আছে, সেখানে। বললাম, ওকে তুই এখানেই থাক, আমি আসছি। মানিক বলল, আমিও যাবো তোর সাথে। আমি বললাম, তোর আসতে হবে না, তুই এখানে থাক, বড় ভাইকে ফোন দে, সব কিছু বল। আমি জাস্ট 5 মিনিটে যাব আর আসবো। তুই বড় ভাইকে ফোন দিয়ে বল আমার অনেক ছেলে দরকার। মানিক আমার কথা মতো সব বলল বড় ভাইকে। আমি চললাম 2টা রিভলভার নিয়ে। গিয়ে আর দেরি না করে সামনে যাকে পাচ্ছে তাকেই গুলি করে উড়িয়ে দিচ্ছে মিজু। আস্তে আস্তে সব কটাকে খতম করে আকাশকে বললাম, কিরে দোস্ত, ঠিক আছিস তো? দোস্ত, তোর মতো বন্ধু থাকতে আমি কি কখনো মরতে পারি? কখনোই না। তুই আমার কলিজা রে, তুই আমার কলিজা। বড় ভাই আমাকে ফোন দিয়েছে। বড় ভাই বলল, 1000 ছেলে আছে কমিশনারের বাড়ির পাশে, একটা গুলির শব্দে সবাই একত্রে হবে। আমি দেরি না করে চলে আসলাম সানজিদার পার্টিতে। এসেই খুঁজতে লাগলাম রাজাকে। রাজার পিছনে প্রায় 50 জনের মতো শুটার দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে সানজিদা আমাদের খুঁজে না পেয়ে কেক না কেটে বাইরে আসলো। আর সে দেখলো রাজার সামনে দাঁড়িয়ে রয়েছি। সবাই অবাক আমাকে দেখে। রাজাকে বললাম, কিরে কেমন আছিস? ভালো আছি, তোর বন্ধু আকাশ কই, এখন আছে নাকি নাই? আকাশকে ডাকলাম, আকাশ এদিকে আয়। আকাশকে দেখে রীতিমতো অনেকটা ভয় পেয়ে গেল রাজা সাহেব। এরপর মানিককে যেভাবে বলে এসেছিলাম, তুই এই এলাকার সব নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিবি 1 ঘন্টার জন্য। মানিক আমার কথা মতো কাজ করলো। আমি আর দেরি না করে সরাসরি রাজার মাথায় পিস্তল ঠেকিয়ে, আমার বন্ধুকে মারতে চাচ্ছিস? তুই জানিস আমি কে? আমি আকাশ মিজু, ঢাকা শহরের রাজা। সিলেট সিটিতে এসেছি শুধু তোদের মারতে। জয়নাল সহ সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
যে আকাশ মিজুকে পুলিশ খুঁজছে সেই আকাশ মিজু পুলিশ কমিশনার বাড়িতেই রয়ে গেছে। সানজিদা আকাশ থেকে পড়লো মনে হয়। এগুলো বিশ্বাস করতে পারছে না। সবাই আমার দিকে পিস্তল তাক করে রেখেছে। মানিকের সাথে আমার ব্লুটুথও যোগাযোগ রয়েছে। বললাম একটা ফায়ার কর। আকাশের দিকে গুলি করতে শত শত আমাদের লোক পুরো কমিশনার বাড়ি ঘিরে ফেললো। মাহমুদ এদের সাথে কাজ করে না, মাহমুদের সাথে এরা কাজ করে। আমরা সবাই ফারুক ভাইয়ের লোক, ঢাকার কিং ফারুক ভাই। এটা দেখে সবাই অবাক, বিশেষ করে সানজিদা তো মানতেই পারছে না আমি আকাশ মিজু। এরপর জয়নাল এসে আমাকে বলল, বন্ধু এটা কি করে সম্ভব? তুমি এদের সাথে কাজ করো? ঠিক তখনই ফারুক ভাইয়ের ফোন। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোদের খবর কি মাহমুদ? তোরা ঠিক আছিস তো? আমি ঠিক আছি ভাই। রাজাকে কি করব, মেরে ফেলি, শালা বেশি বাড়া বেড়ে গেছে। তোর যেটা মন চায়, কিন্তু আমার সন্দেহ হচ্ছে ফারুক ছাড়াও অন্য কেউ আছে। তাড়াতাড়ি ঢাকা চলে আয়। দেখ বের করতে পারিস কিনা কে সেই লোকটা। আমি আর দেরি না করে সোজাসুজি রাজাকে জিজ্ঞেস করলাম, কিরে তোর বসকে বল আমাকে। রাজা সরাসরি উত্তর দিল, আমি মরে গেলেও তোরা জানতে পারবি না। আকাশ তার কথা শুনে 1 মিনিটও দেরি করলো না, সরাসরি তাকে পরপারে পাঠিয়ে দিল। কি করলি এটা বন্ধু? আমি বললাম আকাশকে। দোস্ত ওকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই, সালা বেয়াদব। আমি আর কিছু না বলে সবাইকে চলে যেতে বললাম, আর পুলিশ কমিশনারকে বললাম, আমরা এখানে এসেছি দুর্নীতি দমন করতে, অতএব আমাদের সাথে লড়তে আসবেন না। আপনাদের বাড়িতে এসে শিখেছি, আপনাদের কাছে আমি ঋণী, দয়া করে মাফ করে দেবেন। জয়নাল বন্ধু, আমার মাফ করে দিস, তোর কাছে আমার সত্যিটা গোপন করেছি। তারপরে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আসার সময় দেখলাম সানজিদা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছু করার নেই, আমি বুঝতে পারছি সে আমাকে ভালোবাসে, কিন্তু এগুলো আমার দ্বারাই চলবে না। চলে আসলাম অন্য জায়গায়। আমাদের খুঁজে বের করতে হবে রাজার পার্টনারের জন্য। আর একটা বাসা নিলাম আমাদের 3 জনের জন্য। সেই বাসাতে 3 জন আগের মতো থাকতে লাগলাম। আরো খুঁজতে খুঁজতে 4 মাস, কোনো গ্রুপের নমুনা পেলাম না সিলেটে। সব কিছু ঠান্ডা এখন। সিলেট শুধু আকাশ মিজুর কথাই চলে, আর কারো নয়। আকাশ মিজুর নাম শুনলে প্যান্ট ভিজে যায় সিলেট সিটিতে। এভাবে চলছিল আমাদের দিনকাল। হঠাৎ করে একদিন ফারুক ভাই আমাকে বলল, তাড়াতাড়ি ঢাকা চলে আয়। আয় চলে আয়। খুব চিন্তিত মনে হলো ফারুক ভাইকে। তাই আর দেরি না করে আকাশ আর মানিকের কাছে থেকে বিদায় নিয়ে চললাম ঢাকার উদ্দেশ্যে। পাক্কা 7 ঘন্টা জার্নির পরে এসে পৌঁছালাম পল্টন। একটা রিক্সা নিয়ে সরাসরি ফারুক ভাইয়ের ফ্ল্যাটের নিচে চলে এলাম। ফারুক ভাইকে ফোন করলাম, ভাইয়া আমি তো এসে গেছি, কোথায় আপনি? ফারুক ভাই বলল, আয় চলে আয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসছি। এরপর ফারুক ভাইয়ের সাথে দেখা করলাম, কথাবার্তাও বলছি। ফারুক ভাইকে জিজ্ঞেস করলাম, হঠাৎ কি মনে করে ভাই, কোনো সমস্যা? হ্যাঁ, অনেক বড় সমস্যা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই আমাকে বলেন। ভাই আসলে হয়েছে কি জানিস মাহমুদ, আমাদের 64 জেলার মিশন 64 টিম চলে গেছে, তুই ভালো করেই জানিস। আর আমাদের এই মিশনটা একটু সরকারিভাবেই চলতেছে, যেটা কিনা কোনো পুলিশ করতে পারে না। আমরা পুলিশের কাছে বাধা, পুলিশের থেকে দূরে দূরে থাকতে হবে, আমাদের লক্ষ্য অনেক গভীরে। হ্যাঁ ভাই তা তো বুঝতে পারলাম, কিন্তু সমস্যা কোথায়? ভাই সমস্যা একটা বেঁধেছে। আমাদের 64 টিমের মধ্যে তোর একমাত্র টিম সর্বপ্রথম সিলেটে স্থাপিত হয়েছে, শুধুমাত্র তোর কারণে। এখন তোকে একটা কাজ করতে হবে, যেটা কিনা তোর কষ্ট হলেও তোর করতেই হবে। আমি বললাম, শুধু বলেন একবার কি করতে হবে, আপনার জন্য আমার জীবনটা হাজির। বড় ভাই যে কথা বলল আমি শুনে অবাক, কারণ বড় ভাই বলেছে আমাকে আমার জেলায় পাঠাবে, মানিকগঞ্জ জেলায়, যেখানে আমার জন্ম। বড় ভাই তো আর জানে না যে আমার বাড়ি মানিকগঞ্জ। বড় ভাই বলল, মানিকগঞ্জে লোক পাঠিয়েছিলাম অনেক, কিন্তু তারা সবাই টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। বুঝতে পারলাম এটা কি করে সম্ভব। অন্য সব জেলায় ঠিক আছে মোটামুটি। আমি বললাম, কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যাব মানিকগঞ্জ। বড় ভাই বললেন, আমি জানি তুই এই কথাটাই বলবি, তোর উপর আমার অনেক বিশ্বাস আছে রে ভাই। আমি বললাম, ভাই আমার একটা শর্ত আছে। ভাই জিজ্ঞেস করলো, কি শর্ত বল আমাকে, তোর সব শর্তে আমি রাজি। আমি বললাম, ভাই আমার আকাশকেই চাই, আর আমার 50 লক্ষ টাকা চাই, আমার একটু দরকার লাগবে। বড় ভাই বলল, তাহলে সিলেট কে থাকবে? আমি বললাম, চিন্তা করবেন না ভাই, সিলেটে যে ডোজ দিয়ে এসেছি, বাকি 1 বছর আমাদের নাম বলতে তাদের অনেক কষ্ট হবে, তা চিন্তা করার কোনো দরকার নেই। বড় ভাই বলল, আচ্ছা তুই যেটা ভালো মনে করিস। অতএব আকাশকে আনা হলো। 3-4 দিন ঢাকায় থাকার পর মোট 1 বছর 4 মাস পরে আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি, যেখানে আমার শৈশব কেটেছে। আস্তে আস্তে সবার কথাই মনে পড়তে লাগলো। কি রে দোস্ত, তোর মন খারাপ কি হয়েছে বল আমাকে। আমি বললাম, না রে কিছু হয়নি, চল যাই। রওনা দিলাম। রাস্তায় 3 ঘন্টা 20 মিনিট পর মানিকগঞ্জ বাস টার্মিনালে এসে পৌঁছালাম। আহা, আমার প্রিয় মানিকগঞ্জ শহর। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই 1.5 বছরে। না, আমার অতীত ভাবলে চলবে না,
আমাকে মিশন সাকসেস করতেই হবে। আকাশকে কিছু বললাম না যে এটাই আমার জন্মস্থান। তারপর চলে গেলাম মানিকগঞ্জের একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। চললাম বাসা ঠিক করতে। যেহেতু আমার বাড়ি এখান থেকে বেশি দূর নয়, আমি মানিকগঞ্জ শহরটা ভালো করেই চিনি। আমার বাসা খুঁজতে অতটা সমস্যা হলো না। একটা বাসা নিলাম আমরা দুজনেই। এরই মধ্যে বড় ভাই ফোন দিয়েছে। কিরে মাহমুদ, বাসা পেয়েছিস? আমি বললাম, হ্যাঁ বড় ভাই, পেয়েছি। আপনি চিন্তা করবেন না, আজকের রেস্ট নেই, কালকের সব কাজ হবে। আচ্ছা ঠিক আছে, তোরা রেস্ট নে। যেহেতু সকালে এসে পৌঁছেছি। বেলা বাজে 2টো। আকাশকে বললাম, চল একটা ঘুম দিই। পরে দুজনেই মিলে একটা ঘুম দিলাম। এরপর বিকালবেলা সন্ধ্যায় একটু আগে আমার ঘুমটা ভেঙে গেল। আকাশকে টেনে হিঁচড়ে উঠিয়ে নিয়ে বললাম, চল ঘুরে আসি। আকাশ প্রথম যেতে না চাইলেও পরে বলল ঠিক আছে। পরে দুজনে বার হলাম রাস্তায়। মানিকগঞ্জ শহরের আনাচে কানাচে ঘুরতে লাগলাম আমরা। আমাকে অবশ্যই কেউ চিনতে পারছে না, কারণ কি আগে ছিলাম গেঁয়ো আর এখন হয়ে চেঞ্জ হয়ে মাহবুত। এইভাবে ঘুরতে ঘুরতে রাত 10টা বেজে গেল। তারপর খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। বাসায় এসেই একটা ঘুম। সকাল 9টা। বড় ভাই ফোন দিয়েছে। হ্যালো ভাইয়া, বলেন কি করতে হবে, কোথায় যাব? দেবেন্দ্র কলেজের পেছনে অনেকেই নেশা জাতীয় অনেক কিছু করে, সব ইনফরমেশন আমার চাই। যেহেতু আমি মানিকগঞ্জের ছেলে, আমি সবকিছুই চিনি জানি। এর জন্য কোনো অসুবিধা হলো না যে দেবেন্দ্র কলেজে ঢুকতে যাব। ঠিক তখনই কেউ একজন আমাকে পেছন থেকে হাত ধরে টেনে ধরলো। আমি পিছনে তাকাতেই দেখি মিতু। ওই, তুমি আমাকে চিনছো না? ভুলে গেছো? এতদিন কই ছিলে বলো আমাকে? মিতু মাহবুদের হাত ধরে টান দেয়। তোমার নাম মাহমুদ, তাই না? সত্যি করে বলো বলছি, নয়তো কিন্তু খারাপ হবে। আজব ব্যাপার, কে আপনি? আপনাকে তো চিনি না। তুমি তাহলে আমাকে চিনতে পারছো মাহমুদ? আকাশ তাকিয়ে আমাদের লীলা খেলা দেখছে। এরপরে অনেক ঝগড়া লেগে গেল আমাদের দুজনের মধ্যে। আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। শহরের মধ্যে এগুলো স্বাভাবিক। পরে এখান থেকে আস্তে করে কেটে পড়লাম। আকাশকে বললাম, দৌড় লাগা। পরে সেখান থেকে চলে আসলাম অন্য জায়গায়। কি রে দোস্ত, মেয়েটিকে? আমি বললাম, জানি না রে, মিথ্যা কথা বললাম। তোকে চিনে কি করে? কিছু তো একটা রহস্য আছে, আমাকে বলছিস না? না বলবি? আমি বললাম, আচ্ছা পরে বলবো, এখন চল, বড় ভাই যে কাজটা দিয়েছে সেটা কর। আচ্ছা ঠিক আছে চল। বাসায় যাবার জন্য হাঁটা শুরু করলাম। আবার কেউ একজন আমার পিছন থেকে এসে জড়িয়ে ধরলো। পিছনের দিকে তাকাতেই আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। সে আর কেউ নয়, সানজিদা। আরে সানজিদা, তুমি এখানে? হ্যাঁ, এসেছি তোমার কাছে। তুমি আমাকে রেখে চলে এসেছো কেন? এগুলো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার ঠিকানা পেলে কোথায়? এ কথা বাদ দিয়ে বলো, আমাকে ছেড়ে কেন আসলে? আর তুমি এমন করছো কেন আমার সাথে? আমি আবার কি করলাম? আমাদের কথা বলার মাঝে আকাশ বলল, দোস্ত, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা রিস্ক হয়ে যাবে, চলো বাসায় যাই। হ্যাঁ ঠিকই বলছিস তুই, বাসায় নয় অন্য জায়গায় চল। কোথায় যাব? আমি বললাম, চল, ওদিকে একটা পার্ক আছে, সেখানে চল। ঠিক আছে। পরে সানজিদাকে আর আকাশকে নিয়ে আমাদের সেই বিজয় মেলার মাঠে চলে আসলাম। যেহেতু দুপুর টাইমে মানুষ থাকে না খুব একটা, তাই সেখানে চলে আসলাম। সানজিদা কিছু না বলেই আবার আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? কেমনে পারলে আমাকে ছেড়ে থাকতে? এতদিন একটা ফোনও দাও না। কি স্বার্থপর মানুষ তুমি। আমি অবাক হয়ে তার কথা শুনছি। কি বলছে সে? এটা কি কোনোদিন হয়? আমি হলাম সন্ত্রাস জগতের একজন কর্মী, আর সানজিদা হলো পুলিশ কমিশনার মেয়ে। তেলে জলে কখনো মিশ খায় না। না, এগুলো মাথায় আসছে না। তাই সানজিদাকে বললাম কঠোর গলায়, ওই শোন, আমি তোকে কোনোদিন ভালোবাসি না, আর বাঁচতেও পারবো না। অতএব চলে যা যেখান থেকে এসেছিস। আসলে এখন তার সাথে রিলেশনে যাওয়া আমার কোনোভাবেই প্রশ্ন ওঠে না। আমার সাথে থাকলে ও কখন কার হাতে গুলি খেয়ে মরবে কিছুই বলা যায় না। এর জন্য তাকে বললাম, কিন্তু মেয়ে তো নাছোড় বান্দা। তুমি 1000 বার বললেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই কথাটি বলতে চেয়েছিলাম আমার জন্মদিনের দিন, কিন্তু তখন বলা হয়নি। আজকে বললাম, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি ফিরিয়ে দিলে আমি মরেই যাব। আরে আরে আরে, কি বলো? আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, ভালোবাসি না। আমার কাছে এগুলো বলে কোনো লাভ নেই। তুমি চলে যাও এখান থেকে প্লিজ। তোমাকে ভালোবেসেছি ছেড়ে যাওয়ার জন্য নয়, তোমাকে কাছে পাওয়ার জন্য। প্লিজ এ কথা বলো না মাহবুব। আকাশ বেচারা চেয়ে চেয়ে দেখছে আমরা কি করছি। প্লিজ সানজিদা, বিলিভ করো, এটা হয় না, কখনো হয় না। তুমি চলে যাও প্লিজ। না না না, যাব না। ওকে,
না গেলে তুমি থাকো, আমি চলে যাই। আকাশকে বললাম এখানে থাকুক সঞ্জিদা, যার নামে চৌরাস্তায় যাকগে, আমার কিচ্ছু করার নেই। খুব কষ্ট হচ্ছে তাকে এগুলো বলতে, তবুও বলতে হলো। আকাশকে নিয়ে চলে আসলাম সেখান থেকে। একটা অটো নিয়ে বাসার সামনে এলাম। সঞ্জিদা ওখানে কান্নাকাটি করছে। জয়নালকে ফোন দিলাম। হ্যালো বন্ধু, কি অবস্থা? আর বন্ধু বলিস না, সঞ্জিদাকে খুঁজে পাচ্ছি না, খুব খারাপ অবস্থায় আছি। দোস্ত, সঞ্জিদা মানিকগঞ্জে আছে, আমরা এখানে চলে এসেছি। কি বলবো তোর কাছে, ও আমাকে ভালোবাসে। কি বলিস বন্ধু, এটা কি করে হয়? আচ্ছা যাই হোক, মানিকগঞ্জ কোথায় আছিস? হ্যাঁ দোস্ত, মানিকগঞ্জ সিটিতে এসে আমাকে ফোন দে। ঠিক আছে, আমি আসছি। দোস্ত, আমি গাড়ির টিকিট কেটেছি, 6-7 ঘন্টার মধ্যে চলে আসছি মানিকগঞ্জ। সঞ্জিদাকে আমি দেখে দেখে রাখছি, এসে নিয়ে যা। ঠিক আছে, তো চিন্তা করিস না, আমি সামলে নেব তাকে। ফোন কেটে দিয়ে টেনশনে পড়ে গেলাম। মেয়েটার যে জেদ কি না করে ফেলে। আকাশকে বললাম, আকাশ তুই যা, সঞ্জিদাকে দূরে থেকে দেখে শুনে রাখ, সে যেন তোকে দেখতে না পায়। ওকে দোস্ত, আমি চাই। তুই কি বাসায় থাকবি না কোথাও যাবি? হ্যাঁ দোস্ত, আমি একটু বেরোবো, ঘুরে দেখে শুনে আসি, তুই যা। ঠিক আছে। আমি আবার বলে দিলাম, দোস্ত মেশিন গানটা নিয়ে যা। ওকে ঠিক আছে, নিয়ে যাচ্ছি। আকাশ বলে চলে গেল। এখন আমি ভাবতে লাগলাম কি করি। আরো একজন লোক দরকার আমার, যে কিনা মানিকগঞ্জের স্থানীয় কলেজের ছাত্র হলে ভালো হয়। বাসা থেকে বের হয়ে চলে আসলাম নদীর পাড়ে। মানিকগঞ্জ শহরের সাথেই কালীগঙ্গা নদী আছে, আপনারা চেনেন অবশ্যই যারা কালীগঞ্জে আছেন। সেখানে এসে বসে রয়েছি, হঠাৎ কে যেন আমার পিঠে হাত রাখলো। পিছন দিকে তাকাতেই, আরে বন্ধু কালাম জি, কেমন আছিস? কালাম আমার ছোট্টবেলার বন্ধু, গ্রামে একসাথে চলাফেরা করছি, একসাথে বড় হয়েছি, সেই বন্ধু। কই গেছিলে রে মাহমুদ আমাদের ছেড়ে? তোকে কত খোঁজা হয়েছে তুই জানিস? তুই নেই, তোকে ছাড়া আমি কিভাবে ভালো থাকি রে বন্ধু, বল না। আর বন্ধু কি করব বল, এত অবহেলা নিয়ে কি বেঁচে থাকা যায়? কতটা অশান্তির ভিতরে ছিলাম তুই তো জানিস, তোর কাছে তো কোনো কিছু লুকাইনি। হ্যাঁ রে বন্ধু, তা জানি, কিন্তু আমাকে ছেড়ে তুই থাকলি কিভাবে আমাকে বল। দোস্ত, খুব কষ্টের ভিতরে ছিলাম, কিন্তু এখন অনেকটাই ভালো আছি রে, নিজের পায়ে দাঁড়িয়ে আছি, এখন আর কারোর উপর বোঝা নাই। দোস্ত, তুই এখন কি করিস, কোথায় থাকিস রে? আমাকে বল না, আমি তোর সাথে থাকবো এখন থেকে, কোথাও যাব না। আমি বললাম, দোস্ত মানিকগঞ্জ এসেছি আজকের 3 দিন, যে কাজ করি সেটা না জানাই থাক। কি কাজ বল না আমাকে। আমি বললাম, শুনবি তাহলে? দোস্ত, 1 প্যাকেট নিয়ে আয় তাড়াতাড়ি, অনেকক্ষণ যাবত খাচ্ছি না, তুই আসলি, এখন অনেকদিন পর আগের মতো সিগারেট খাবো। আসলে আমি আগে সিগারেট খেতাম খুব কম, আমি আর বন্ধু দুজনেই একটা সিগারেট খেয়ে শেষ করতে পারলাম না। তোর মনে আছে সেই কথা এখনো? মনে থাকবে না আবার কি বলিস তুই, তোর সাথে কাটানো সব কথা আমার মনে আছে। তারপর কালাম সেখানে একটা দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলো। তারপর আমি একটা সিগারেট জ্বালালাম আর বলা শুরু করলাম আমার প্রথম থেকেই আজ পর্যন্ত সব কাহিনী। তুই তাহলে আকাশ মাহমুদ, যে কিনা সিলেটের কিং, মাফিয়া জগতের বড় একজন। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো এসব বিষয়ে। আমি বললাম, হ্যাঁ রে দোস্ত, ওই রকম কিছু একটা। এখন বল, লাঞ্চ টাইম হয়ে গেছে তো, খাওয়া দাওয়া করছিস কিছু? আমি বললাম, না রে, এখনো কিছু খাইনি। আর হ্যাঁ, তোর তো কোনো কথাই জানা হলো না, তুই কি করিস আজকাল? কি আর করব, এই তো টুকটাক কাজকর্ম করি মন চাইলে, আর নয়তো ঘোরাঘুরি করেই শেষ। আচ্ছা এখন চল প্রথম খাওয়া দাওয়া করি। তারপর চলে আসলাম এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাহির হলাম। দেখি আকাশ ফোন দিয়েছে। হ্যালো আকাশ, বল কি খবর ওইদিকের? আমি একটু দূরে দাঁড়িয়ে রয়েছি, সঞ্জিদা ওইখানে দাঁড়িয়ে আছে, কিছু ছেলেপিলে ওর দিকে কুনজরে তাকাচ্ছে। আমি বললাম, ঠিক আছে তুই ওখানে থাক। কি হয়েছে রে? আমি বললাম, মাঠে যেতে হবে, চল। ওকে চল। মাঠের সামনে গিয়ে কালামকে বললাম, দোস্ত এই মেয়েটিকে আমি ভালোবাসি রে, কিন্তু বলতে এই মুহূর্তে আমি পারছি না, আমার জন্য অভিমান করে দাঁড়িয়ে আছে। ওর বড় ভাই আমার বন্ধু তাকে নিয়ে যেতে এসেছে, তোকে তো সবই বললাম, এখন আমি ওর কাছে গেলে ও আমাকে ছাড়বে না, তুই কিছু একটা কর। মাহমুদ, আমি আছি, চিন্তা করিস না। কালামকে বললাম, দোস্ত তুই যা, আমি এখানে আছি, আমি গেলে সমস্যা হতে পারে। হ্যাঁ আমি যাচ্ছি, তুই এখানে থাক, আমি ওকে সেভ করে আমার কাছে রাখবো, তুই কোনো টেনশন নিস না, আমি থাকতে সঞ্জিদার কিচ্ছু হবে না। কালামকে বলে দিলাম, দোস্ত আমার নাম্বার নিয়ে যাও, পরে ফোন দিও, সঞ্জিদাকে নিয়ে একটা বাসায় ওঠো। নাম্বার নিয়ে কালাম একটু সামনে এগোতেই ছেলেগুলো সঞ্জিদার হাত ধরে টানাটানি করতে লাগে। কালাম দৌড়ে ওদের কাছে যেতে সঞ্জিদা কালামের পিছনে এসে লোকালো। আমাকে বাঁচান ওদের হাত থেকে, গুন্ডাগুলো আমাকে আপনি চিন্তা করবেন না, আমি দেখছি তাদের। ওদের মধ্যে একটি ছেলে বলল, এই
এই তোরা কি আমাকে চিনিস না? আমি তোদের বাপ। এই বলেই তাদের মারতে শুরু করলো। কালামের গায়ে যে শক্তি তা অসম্ভব, তার সামনে 5 জন কিচ্ছু না। অবশেষে তাদের মেরে মাঠে শুইয়ে দিল। সানজিদাকে বলল, কে আপনি? আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি এখানকার। আসলে হয়েছে কি, আমি এসেছি একজনকে খুঁজতে, সে আমাকে এখানে রেখে চলে গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন কোথায় যাবেন? জি, এখন কি করব বুঝতে পারছি না। আচ্ছা চলেন আমার সাথে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আচ্ছা ঠিক আছে, চলেন। পরে কালামটাকে নিয়ে একটা হোটেলে একটা রুমে নিয়ে থাকতে বলল। কিছু খাবার কিনে দিয়ে বলল, খেয়ে নেন। আপনি কোথায় যাবেন? আর আপনার নামটাই তো জানা হয়নি। জি, আমার নাম কালাম, আমার বাসা এখানে। চিন্তা করবেন না, আমার নাম্বার রেখে দেন, দরকার হলে ফোন দিয়েন, আপনার জন্য সব সময় হাজির। তারপর আরো কিছু কথা বলে কালাম চলে আসলো সেখান থেকে। আমি তাদের পিছনে পিছনে আসলাম। এর মধ্যে আকাশ কোথায় গেল? আকাশকে ফোন দিই, ফোনে পাচ্ছি না, ফোন সুইচ অফ। কি করি এখন? আকাশ তো কিচ্ছুই চেনে না এখানে। পরে কালামকে ফোন দিলাম, দোস্ত এখানে আকাশকে খুঁজে পাচ্ছি না। ওয়েট কর, আমি আসছি। তারপর কালাম আমার কাছে এসে বলল, কি হয়েছে? কোথায় গেছে আকাশ? জানি না রে, তখন তো সানজিদার পিছনে থাকতে বলেছিলাম, এখন কোথায় গেল? ফোনটা বন্ধ করে দিয়েছি। পড়ে গেলাম আর এক টেনশনে, আমি এখন কি করি? কালাম বলল, দোস্ত চিন্তা করিস না, আমি আছি। এখানকার সব বদের হাড্ডি, যত সন্ত্রাস আছে সব আমি চিনি। আচ্ছা চল তাহলে যাই, তাকে যে আমার খুঁজে বের করতেই হবে। দোস্ত তাহলে চল যাই। এখানে একটা সন্ত্রাস ক্যাম্প, ঠিক যে জায়গায় কালাম আমাকে নিয়ে আসলো। কালাম তাদের প্রথম জিজ্ঞেস করলো, এই তোমরা কি কাউকে তুলে এনেছো? এই তোর কি সমস্যা? তুই কে? তাদের মধ্যে একজন বলল, এই ভাই দেখেন, আমার এক বন্ধুকে খুঁজে পাচ্ছি না, আপনারা কি কোনো হেল্প করতে পারবেন? এই তোর সমস্যা কি রে? তুই কে? তুই এখানে কি বলছিস? আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কালামের পিছনে ছিলাম। মটকা আমার গরম হয়ে গেল। আমি আর দেরি না করে সরাসরি তার মাথায় পিস্তল ঠেকিয়ে বললাম, এই ভালো মতো বলছি, বল আকাশ কোথায় আছে, নয়তো এখানে কি হবে তা বুঝতেই পারছিস। আরে বড় ভাই, আস্তে আস্তে সব বলছি। 10-12 জন ছিল, তারা সবাই নেশাগ্রস্ত। তাদের মধ্যে একজন বলল, ভাই আমরা একজনকে তুলে নিয়ে এসেছি, আমাদের সাথে রং করেছিল, দেখে খুব রাগ হয়েছিল এর জন্য। ভাই তাকে ওই ঘরে বন্দি করে রেখেছি, চলেন দেখে নেন সে কিনা। পরে দৌড়ে গিয়ে সেখানে দেখলাম আকাশ। তারা আকাশকে মারধর করে বেঁধে রেখেছে। আকাশ আমাকে দেখে, দোস্ত তুই এসেছিস একা, ছিলাম কিছুই করতে পারি নাই, রিভলভারটা নিয়ে গেছে প্রথমে, কিছুই বুঝে উঠতে পারি নাই রে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল, তোকে আগে হাসপাতালে পাঠাই। কালামকে বললাম, দোস্ত ওকে নিয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করো, আমি আসছি। কালাম প্রথমে যেতে রাজি না হলেও পরে বলল আচ্ছা ঠিক আছে। আকাশকে নিয়ে কালাম চলে গেল। আমি সেখানে ওই ছেলেটাকে বললাম, কিরে দারু আছে? ভাই আপনি কোনো ব্র্যান্ডের মদ খান? শুধু একবার বলেন। মাথাটা খুব ধরেছে, এর জন্য বললাম যেটা ভালো সেটা নিয়ে আয়। পরে সুন্দর করে বরফ দিয়ে একটা প্যাক বানিয়ে নিয়ে আসলো। বললাম সিগারেট কই? আর একজন এসে মুখে সিগারেট দিয়ে আগুন জ্বালিয়ে দিল। একজন জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? আমি বললাম আকাশ মাহমুদ, নাম শুনেছিস? আপনি কি সেই মাহমুদ, মানে আকাশ মাহমুদ? আমি বললাম হ্যাঁ। দেখি সবাই আমার পায়ের নিচে এসে বলল, বড় ভাই মাফ করে দেন, আপনাকে চিনতে পারি নাই। তোরা যাকে তুলে নিয়েছিস তার নাম জানিস? তার নাম হলো আকাশ, মানে আমার ডান হাত, আমার কলিজার বন্ধু। তাকে দিয়েই আমি আকাশ মাহমুদ। সবগুলো ছেলেই আমার পা ধরে বলল, বড় ভাই মাফ করে দেন ভাই, আপনাদের জন্য, আপনার জন্য আমি সব কিছু করতে পারবো, প্লিজ চিনতে পারি নাই ভাই, মাফ করে দেন, মাফ করে দেন এবারের মতো। আমি বললাম মাফ করতে পারি একটা শর্তে, আজ থেকে আমার আন্ডারে কাজ করবি, বেতন পাবি, সব পাবি। ঠিক আছে ভাই, আজ থেকে আপনি আমাদের লিডার। তাদের সবগুলোই বলল। জিজ্ঞেস করলাম, তোরা প্রথমে কার কাজ করতিস? ভাই টাকার বিনিময়ে কাজ করি, সবাই কাজ করায় আমাদের দিয়ে, কারোর হাত পা ভাঙ্গা কিন্তু মার্ডার করিনি আজ পর্যন্ত। গুড, আজ থেকে তোরা আমার আন্ডারে। তারপর আমি সেখান থেকেই চলে আসলাম শাকিলের নাম্বার দিয়ে, বলে আসলাম পরে ফোন দেব, তোদের কি কি করতে হবে পরে জানতে পারবি। ওদের গোডাউন থেকে বেরিয়ে একটু সামনে আগাতেই দেখতে পেলাম আমার বাবা একটা সিএনজি করে যাচ্ছি। বাবাকে দেখে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আমার বাবা আগের মতো নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাকে দেখতে পায়নি বাবা। সিএনজি চলে গেল। তাকে বললাম সিএনজির পিছনের দিকে। হঠাৎ করে ফোনের শব্দ স্বাভাবিক হয়ে গেল। দেখি জয়নাল ফোন করেছে।
হ্যালো জয়নাল, বল কি হয়েছে? আচ্ছা মানিকগঞ্জে এসে আমাকে ফোন দিস। কালামকে ফোন দিলাম। দোস্ত কোথায় আছিস? এই তো হসপিটালে ভর্তি করলাম আকাশকে। আমি বললাম কোন হসপিটালে আছিস? পরে একটা হসপিটালের নাম বললো। আমি বললাম আচ্ছা নিচে আয়, কিছু টাকা নিয়ে যা। ওকে আসছি। তারপর কালামকে 50,000 টাকা দিয়ে বললাম যা যা লাগে সব কিনে দিস, 2-1 দিন যা লাগে তুই তার পাশে থাকিস। আমার একটু কাজ আছে, আমি একটু গেলাম। আচ্ছা। ওকে, চিন্তা করিস না। এই বলে সেখান থেকে চলে আসলাম বাসায়। খুব মাকে দেখতে ইচ্ছা করছে, কি করি? আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আজ কতদিন মাকে দেখিনি, আদরের ছোট বোনটাকেও দেখিনি। যাই মাকে দেখে আসি, কিন্তু কিভাবে? পেলাম একটা আইডিয়া হলো অন্যজনের চেহারার ফেস কাটিংয়ে আমার চেহারা লাগিয়ে যাব, যাতে কেউ চিনতে না পারে। বড় ভাইকে ফোন দিলাম। মানিকগঞ্জে কোনো সার্জারির ডাক্তার আপনার সঙ্গে পরিচিত আছে? থাকলে নাম্বারটা দেন তো। বড় ভাই বলল হঠাৎ কি দরকার? আমি বললাম আছে নাকি তাই বলেন। বড় ভাই বুঝলেন আমি খুব তাড়াতাড়ির মধ্যে। তাই বড় ভাই দেরি না করে নাম্বারটা দিয়ে দিলেন, পরে তার সাথে যোগাযোগ করবেন। চেহারা পাল্টিয়ে চললাম নিজের গ্রামের উদ্দেশ্যে। সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কেউ আমাকে চিনতে পারছে না। আমাদের স্কুলের বন্ধু বান্ধব সবাইকে আমি চিনছি, কিন্তু কেউ আমাকে চিনতে পারছে না। সে যাই হোক, আমার একটা ভাবনা ছিল আমাদের বাড়ির সামনের বাজারে। তাকে হঠাৎ সামনে দেখতে পেলাম। তাকে বললাম একটু চলেন, আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম চিনতে পারবেন, একটু সাইডে আসেন। পরে তাকে সাইডে নিয়ে আমার সব কথা বললাম। বলার পর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সে অনেক কথা। পরে বললাম বাড়িতে যাব চলো। ঠিক সন্ধ্যার একটু আগে দিয়ে বাড়ির পিছনে গেলাম, 2 মামা ভাগ্নে। আর শুনতে পেলাম আমার মার কান্না শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। মাহুদ বাড়ির পিছনে গিয়ে ভেতর থেকে শুনতে পেল তার মায়ের কান্না। তার মা কান্না করে তার বাবাকে বলছে আজকে কতদিন হয়ে গেল আমার মাহমুদ আমার কাছে নাই। কোথায় আছে, কোথায় গেছে, আর কি আসবে না আমার কাছে? মা বলছে আর কান্না করছে। আমি আর নিজেকে ঠিক রাখতে না পেরে সেখান থেকে চলে আসলাম। বাড়ির চারপাশ দিয়ে ঘুরতে লাগলাম। বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, একবারে নির্জন। এখানে কি মানুষ থাকতে পারে? ঠিক তখনই দেখতে পেলাম আমার ছোট্ট বোনকে রাস্তায় খেলা করছে কয়েকটা ছোট্ট পিচ্চির সাথে। অনেক বড় হয়ে গেছে আমার ছোট্ট আপুটা, দেখার মতো লাগছিল। দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিলাম। আমি তাকে বলিনি আমি তার ভাই, তাই সে আমাকে বলল কে আপনি? আমাকে কলে নিচ্ছেন কেন? আমি কি বলবো, সত্যি বললে তো আমাকে ছাড়বে না। তাই বললাম এমনি আপু, তোমার নাম কি? নাম জানি, তারপরেও জিজ্ঞেস করলাম। হেসে উত্তরটা দিল আমার নাম রঞ্জা। হ্যাঁ, আমার বোনের নাম তাসলিমা আক্তার রজা। পরে আশেপাশে মানুষের কাছে জিজ্ঞাসা করে শুনতে পারলাম আমাদের ফ্যামিলির করুণ অবস্থা। এখন ঠিক মতো খেতে পারে না, কামাই রোজগার করতে পারে না। বড় ভাই ব্যবসায় উন্নতি করতে পারছে না, আর অনেক টেনশন আছে। কি আর করব, আমাদের এলাকাটা তো সবাই গরিব। আমাদের এলাকার আশেপাশে কোনো স্কুল নেই, অনেকটাই গরিব গ্রাম বলেই পরিচিত। রাস্তাঘাট ঠিক নেই, কি অবস্থা দেখলে আপনাদের বিশ্বাস হবে না। কি আর করব, সরাসরি তো বাড়িতে যেতে পারবো না। তাই একটু চারদিকটা ভালো করে ঘুরে চলে আসলাম শহরে। ভাগনাকে বললাম তুই থাক, আমি আসছি, কাউকে বলবি না আমি এসেছি। সেখান থেকে চলে আসলাম হসপিটালে আকাশকে দেখতে। আকাশকে 2-4 দিনের মধ্যে ছেড়ে দেয়া হবে। কালামকে জিজ্ঞেস করলাম কিরে দোস্ত, তুই কি বাসায় যাবি? বলল না রে, বাসা যেতে পারবো না, সানজিদা ফোন দিয়েছিল। এই যা, ভুলে গেছিলাম। আসলে হয়েছে কি, একটু গ্রামে গেছিলাম রে, কারো কথা মনে ছিল না। আচ্ছা সানজিদা এখন কোথায় আছে? ওই তো গঙ্গাধর পট্টি। একটা ঠিকানা বলল। পরে কালামকে বললাম কালাম তুই বাড়ি চলে যা, আমি তার কাছে যাচ্ছি। তুই টেনশন করিস না, আমি তোকে দরকার হলে ফোন দেব। এখন বাড়িতে যা, বাড়ি থেকে টেনশন করছে তোর জন্য। আর কি টেনশন করবে আমার জন্য? আমি বাড়িতে থাকলেও সই, না থাকলেও সই, বাড়িতে যাব না। আজকে তুই যা সানজিদার কাছে, আমি আকাশের সাথে থাকবো। ওকে, কি আর করার, থাক। সেখান থেকে চলে আসলাম সানজিদার বাসায়। সানজিদা আমাকে দেখেই এসে জড়িয়ে ধরলো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি মাহবুব, প্লিজ। আমি কি বলবো, আমি যে ওকে বন্ধুর মতো ভালোবাসি, একজন বন্ধু। আমার ভালোবাসা একজন, মিতু, সে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। এখন ওকে কিভাবে বোঝাই? অনেকক্ষণ ওকে বুঝিয়ে শুনিয়ে বললাম তুমি চলে যাও, আমি তোমার কাছে আসবো। অনেক মিথ্যা আশ্বাস দেখিয়ে তাকে বিদায় করলাম। জয়নালের সাথে আবার রিটার্ন পাঠিয়ে দিলাম সিলেটে। জয়নালকে বললাম দোস্ত, ও আমাকে ভালোবেসে ফেলেছে, আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না রে, তুই তো জানিস আমার ব্যাপার।
ঠিক আছে তো, চিন্তা করিস না, আমি সামলে নেব। ওরা দুজন চলে গেল আকাশ কালাম হসপিটালে। এখন আমার একটা কাজ করতে হবে। এই কাজটা হলো পকেট থেকে ফোনটা বের করতেই দেখি বড় ভাই ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাহমুদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ। কি করছিস আজকাল? আকাশের কি অবস্থা? কি আর করব, এই তো সবাইকে শোধরাতে শুরু করেছি। সবকিছু ঠিকঠাক করে চলে আসবো। আর হ্যাঁ, আকাশ ভালো আছে। আকাশের কথা লুকিয়ে গেলাম বড় ভাইয়ের কাছে, নয়তো সে এখানে চলে আসতো। বড় ভাইকে বললাম, বড় ভাই আজকে 2 বছরের উপরে কাজ করছি, তোমার কাছে আমি কিছু চাইনি, কিন্তু আজকের কয়েকটা জিনিস চাইবো, আমাকে দিতে হবে। বড় ভাই বলল, তুই কি চাস শুধু এটা বল, একবার বল, সবকিছু হাজির করে তোর সামনে। আমি বললাম ঠিক আছে ভাই, সময় হলে বলবো, আজ নয় 2-4 দিনের ভিতর। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তাহলে আমার একটা মিটিংয়ে যাচ্ছি। সাবধানে যাবেন ভাই, আল্লাহ হাফেজ। ফোন দিলাম শাকিলকে, তোরা এখানে চলে আয়, তোদের একটা কাজ দেব। এরপর শাকিল সহ সবাই এখানে চলে এলো। তাদেরকে বললাম, সত্যর পথে চলবে, সত্য নিয়মেই চলবে। সত্য নিয়ে মরতে হলে তাও মরো, কিন্তু মিথ্যা কথা বলবে না। তোরাই দেশের ভবিষ্যৎ, তোরাই সব কিছু। আমি কিছু জিনিস দেবো, সেগুলো তোদের দিয়ে আসতে হবে সাহায্য হিসাবে, কিন্তু তারা যেন না বুঝতে পারে, ঠিক এইরকম ভাবে দিতে হবে। সবাই একসাথে বলল, ঠিক আছে বস। কালামকে ফোন দিলাম, দোস্ত তুই কোথায়, এখানে চলে আয়। পরে কালাম চলে আসলো। কালামকে সবকিছু বুঝিয়ে দিলাম কি কি করতে হবে। কালামকে বললাম, ওদেরকে নিয়ে যা, ওদের দরকার পড়তে পারে। কালাম শাকিল সহ মোট 8 জন সবটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেল তাদের উদ্দেশ্যে। শাকিল আমাকে ফোন করলো চলে যাওয়ার কিছুক্ষণ পরে। হ্যাঁ শাকিল বল, অফিস থেকে বলল, আকাশ মাহমুদ, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, চলে আয়। তুই আমার পার্টনারকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না রে, আমি তোকে ছাড়বো না। আমি জিজ্ঞেস করলাম, কে তুই, পরিচয়টা দিবি তো? অফিস থেকে একজন হাসতে হাসতে বলতে লাগলো, কাম ডাউন মাহমুদ, এত টেনশন নিস না, চলে আয় আমার ঠিকানা মতো। কি আর করার, সেখানে আমার কলিজার বন্ধু আছে কালাম, তাই আমাকে যেতেই হবে। পুরো প্রস্তুতি নিয়ে চলে আসলাম তাদের আড্ডায়। এসেই দেখি আমার সব লোকেদের বেঁধে রেখেছে গলায় রশি দিয়ে। সেখানে যাওয়ার পর আমাদের বেঁধে অস্ত্র সব নিয়ে নিল, আমাকে আটকে দিল তাদের সাথে। আর একজন আমার সামনে এসে বলতে লাগলো, ঢাকার সিলেটের কিং আজকে আমার হাতে মরবে রে। আজকেই তোর জীবনের শেষ দিন। আজকের পর আকাশ মাহমুদ নামে কাউকে চিনবে না এই বাংলাদেশ। আমার হাতেই তোর মৃত্যু লেখা ছিল রে। আমি লোকটার চেহারা দেখতে পারছি না, অন্ধকার ছিল। আবারও বলতে লাগলো, কিরে চিনতে পারছিস আমাকে? দেখে কেউ অবাক হচ্ছিস তাই না? আমি শুধু তার কথা শুনেই যাচ্ছি। হঠাৎ করে লাইট জ্বলে উঠলো, আর আমি তাকে দেখেই তো, আর আমি সঙ্গে সঙ্গে হাজার ভোল্টের শক খেলাম। কি করে সম্ভব? এই লোকটা, এটা তো ফারুক ভাইয়ের ডান হাত, মানে পার্টনার, যাকে আমি এর আগে প্রথম 2 দিন দেখেছি। কোনোভাবেই কোনো কিছুতে মেলাতে পারছি না। তোর ছোট ভাই কি করে হতে পারে রাজা? ফারুক ভাই কি এগুলো জানে? মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই সেই লোকটা বলে উঠল, দেখলে মাহমুদ, আকাশ মাহমুদ, আমার কত পাওয়ার। তোকে মানিকগঞ্জ জানার এটাই আমার একমাত্র উদ্দেশ্য। যেদিন তুই আমার সামনে আমার ছোট ভাইকে মেরেছিলি, সেদিনকে আমি তোকে মারতে পারতাম, কিন্তু আমি মারিনি। তোর ফ্যামিলি সহ সবাইকে নিঃস্ব করে, তার বন্ধু বান্ধব সবাইকে আজ আটকে তোকে আজ বানিয়ে দিলাম আসামি। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশের সন্ত্রাসের বড় ত্রাস। বাংলাদেশে যত সন্ত্রাস আছে সব আমার আন্ডারে চলে। হ্যাঁ মাহমুদ, তুই যেটা ভাবছিস সেটাই। তোদের লিডার পার্টনার আমি ফারুকের, হ্যাঁ আমি আলতাফ চৌধুরী। আজকে তোদের সব কটাকে শেষ করব। সামনে সব কটাকে মানে? তোর শত্রুতা তো আমার সাথে, আমাকে মেরে ফেল, তাদের ছেড়ে দে। তুই কি ভাবছিস শুধু তোকেই মারবো? মানে কি বলতে চাচ্ছ? তোরা তো বুঝতে হবে না, একটা কথা শুনে রাখ। আজকে তোর সাথে পুরো তোদের 64 জেলার সব কটা মারা যাবে। তার সঙ্গে মারা যাবে তোদের বস ফারুক খন্দকার। এতক্ষণে বুঝতে পারলাম আমাকে মানিকগঞ্জে আনার কারণটা কি। কারণ মানিকগঞ্জ আমার জন্মস্থান, এখানে এনে তাদের মন মতো চালাতে পারবে আমাকে। এর জন্য ফারুক ভাইকে আবুল তাবুল বুঝিয়ে আমাকে এই জায়গায় আনা হয়েছে। আমার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, কি করি এখন? কিরে কি ভাবছিস? মরার জন্য তৈরি হ। আমার 2 হাত বাঁধা, পা বাঁধা, কি করব? পিছন থেকে আরেকজন বলতে লাগলো, আরে বড় ভাই করেন কি, আস্তে আস্তে দেখি একটু সিলেটের কিংকে। কণ্ঠটা আমার খুব চেনা চেনা মনে হলো। সামনে তাকাতেই আমি তো এবার পুরোই অবাক, একটা কোনো কিছুই মেলাতে পারছি না। কি থেকে কি হয়ে গেল? বেঈমানের বাচ্চা, তোকে আমি বন্ধুত্বের স্থান দিয়েছি, তুই আমাকে এই প্রতিদান দিলি? কি করিনি তোর জন্য আজ পর্যন্ত? তারপরেও এরকম জঘন্য কাজ কিভাবে করলি তুই? আস্তে আস্তে মাহমুদ, কথা কম। আমি তোকে আন্ডারওয়ার্ল্ডে যোগ করেছি, তুই কিনা আমাকে ঠকিয়েছিস। ফারুক ভাইয়ের কাছে তুই হয়েছিস লিডার, আর আমাকে বানিয়েছিস তোর পার্টনার। এগুলো কি মেনে নেওয়া যায়? আমি মানতে পারি নাই মাহমুদ, আমি মানতে পারি নাই।
এগুলো বলছে আর হাসতে লাগলো আকাশ। তুই চাইলে আমি তোকে সব কিছু দিয়ে দিতাম, কারণ তোর জন্যই আমি আজ এই পর্যন্ত উন্নতি করতে পেরেছি। তুই চাইলে আমার জীবনটা নিয়ে নিতিস, কিন্তু আমার বন্ধুদের ছেড়ে দে প্লিজ, প্লিজ আমার বন্ধুদের ছেড়ে দে। আলতাফ ভাই, ওই ছেলেদের ছেড়ে দিই, তাদের সাথে তোমার কোনো দোষ মনে নাই। ওদের মেরে কি করব আমরা? আকাশ, তোর যেটা ইচ্ছে। ওই কে আছিস, ওদেরকে ছেড়ে দে। সবাইকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাস্তায় ফেলে আয়। কয়েকটা ছেলেপুলে ওদেরকে ইঞ্জেকশন দিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল। মাহমুদ, তোর মনটা অনেক বড় রে। তুই সবার জন্যই ভাবিস, কিন্তু আমার জন্য একটুও ভাবিস না। আকাশ, হাসালি আমাকে। কিরে মামু, তোর এখনো হাসি পাচ্ছে? তোকে তো এখনই মেরে ফেলবো রে, হেসে নে, আর কোনোদিন হাসতে পারবি না। ঠিকই বলেছিস আলতাফ চৌধুরী, মেরে ফেলবি আমাকে? মেরে ফেল। এখন যদি না আমাকে মারতে পারিস, তাহলে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আলতাফ চৌধুরী রেগে আমাকে মারতেই যখনই পিস্তলটা আমার দিকে তাক করলো, ঠিক তখনই আলতাফ চৌধুরীর হাতের মধ্যে দিয়েই একটা বুলেট লাগলো, আর আলতাফ চৌধুরীর পিস্তলটা পড়ে গেল। গুলিটা আর কেউ করেনি, হ্যাঁ আকাশ করেছে। আলতাফ চৌধুরীর অবস্থা তো সেই রকমই দেখাচ্ছে। আলতাফ চৌধুরীর বডিগার্ড আকাশকে হামলা করে বসলো। আকাশও কম যায় না, তার বড় মেশিনটা বের করে একটার পর একটা করে মেরে ফেলছে, আর সুযোগ বুঝে আমাকে খুলে দিল। দুজন শুরু করলাম খেলা। মিনিট 5 পর সব উদাও। আলতাফ চৌধুরী এক কোনায় গুটিসুটি মেরে বসে রয়েছে। আকাশ তাকে ধরে এনে চেয়ারে বসিয়ে দিল আর বলতে লাগলো, আলতাফ চৌধুরী, তুই কি ভাবছিস তোর সামান্য কিছু টাকার জন্য আমার বন্ধুত্ব নষ্ট করব? এটা আমার জানের জিগার দোস্ত, আমাকে এই আকাশকে টাকা দিয়ে কেনা যায় না। আলতাফ চৌধুরী, তোর ভাইয়ের একটু বুদ্ধি ছিল, কিন্তু তোর তাও নেই। যেমন ধর, তোর ভাই আমাকে চিনত না চিনে আমার সাথে পাঙ্গা নিয়েছিল, অতএব শেষমেশ মৃত্যুদণ্ড। আর তুই সব শুনে সব জেনে আমাকে নিয়ে খেলা শুরু করলি। তোর ভিতরে একটু ভয় হলো না? আলতাফ চৌধুরী ভয়ঙ্কর ভাবে একটা হাসি দিল আর আমাকে বলতে লাগলো, তোরা আমাকে কাঁচা খেলোয়াড় ভাবছিস? তোরা অবশ্য জানিস না আমি কি। দেখ তো পিছনের দিকে তাকিয়ে। পিছনে দেখতে পেলাম সানজিদা এবং জয়নাল দুজনকে বেঁধে নিয়ে এখানে এসেছে মাথায় পিস্তল ঠেকিয়ে। এখন কি করব? সবটাই তো প্ল্যান করে এনেছিলাম, এখন তো গন্ডগোল পাকিয়ে দিল। কিরে মাহমুদ, অবাক হচ্ছিস? তোর জন্য সারপ্রাইজ। ওই কে আছিস, ওকে নিয়ে আয়। ওদিকে তাকাতেই আরো অবাক হয়ে গেলাম। মিতুকে কিডন্যাপ করেছে ওরা, আমার জানকে। এবার আর সহ্য করতে পারলাম না। আরে ওই আলতাফ চৌধুরী, এতক্ষণ ঠেকছিলিস, এখন আর তুই আমার জানকে তুলে এনেছিস। আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোকে আজকে আমার হাতেই মরতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আলতাফ চৌধুরী, আজকে তোর লাস্ট ডেট। তোর 2টা বন্ধু, তোর কলিজা মিতু, 3জন আমার কাছে বন্দি। আত্মসমর্পণ করতে প্রস্তুত হ মাহমুদ। সানজিদা চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলো এগুলো। কোনো কথা বের হচ্ছে না সানজিদার মুখ দিয়ে। তুমি চিন্তা করো না জান, আমি থাকতে তোমার কিছু হবে না। ঠিক তখনই কয়েকজন গার্ড এসে আমাদের দুজনকে আবার বেঁধে ফেললো। বেঁধে আমাদের দুজনকে ফাঁসির মঞ্চে খাড়া করলো। অন্য কে হলে জিজ্ঞেস করতো না। আমি দেখে আলতাফ চৌধুরী জিজ্ঞাসা করলো, আকাশ মাহমুদ, তোদের লাস্ট ইচ্ছা কি তাই বল। আমাকে মেরে ফেল, কিন্তু ওদেরকে ছেড়ে দেই। হাসালি রে, তোদের সবগুলোকে মারবো, তোদেরকে আর বিশ্বাস হয় না। প্রথমে সানজিদার সামনে বন্দুক তাক করলো এবং সানজিদাকে পাঠিয়ে দিল পরপারে। এরপর জয়নালকে শেষ করলো। আমার চোখের সামনে এগুলো ঘটে গেল। আজকের আমার জন্য 2টো প্রাণ চলে গেল। নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যখনই আলতাফ চৌধুরী মিতুর দিকে পিস্তল তাক করে, ঠিক তখনই আবার শুরু হয়ে যায় এলোপাতাড়ি গুলি। সামনে তাকিয়ে দেখি আমার বন্ধু কালাম। হ্যাঁ, আমার বন্ধু এসেছে। বন্ধু তাড়াতাড়ি দৌড়ে এসে আমাকে খুলে দিয়ে সঙ্গে আকাশকেও। এবার শুরু হলো যুদ্ধ। 111 জন সব কটাকে এক এক করে মারছি 3 বন্ধু মিলে। শুরু হয়ে গেল রণক্ষেত্র। আস্তে আস্তে সকলকে যখন শেষ করা হলো, আলতাফ চৌধুরী সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে যাচ্ছে। ঠিক তখনই আকাশ তাকে ধরে ফেলে। কই যাচ্ছ বাছা ধন, এবার কই পালাবি? তুই আজকে শেষ, আজকে তোর পালানোর কোনো রাস্তা নাই। এই বলে সরাসরি গুলি করে উড়িয়ে দিল আকাশ আলতাফ চৌধুরীকে। মাহমুদ চল, এখন থেকে আর কোনো মাফিয়া জন্ম নিতে পারবে না মানিকগঞ্জে। সব শেষ, আজকে থেকে মানিকগঞ্জ রাজ করব আমরা। আর আমি চলে আসলাম আমার জানের কাছে, মিতু। মাহবুব যখন তার ভালোবাসার কাছে যেতে গেল, পিছন থেকে কেউ একজন তার পিঠে গুলি করে বসলো। মাহবুবের আর কিছুই মনে নেই। দীর্ঘ 7 মাস পর মাহবুবের জ্ঞান ফিরল ইন্ডিয়ান মাদ্রাজ একটি হসপিটালে। মাহবুবের যখন জ্ঞান ফিরল, তখন সামনে দেখতে পেল তার বড় ভাই, তার বাবা, মা সবাই দাঁড়িয়ে আছে। মাহবুব এতদিন কমাই ছিল, তার পিছনে অনেক টাকা খরচ হয়েছে। মাহবুবের বাবা সব জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে দিয়ে মাহবুবের চিকিৎসা করিয়েছে। মাহবুব কিছুই চিনতে পারছে না, কি থেকে কি হয়েছে।
মাহবুদের জ্ঞান ফিরেছে। মাহবুদ শুধু বলছে, আকাশ, কালাম কোথায়? কোথায় আমার মিতু? তখন একটা নার্স দৌড়ে ডাক্তার সাহেবকে নিয়ে আসলো। ডাক্তার এসে যখন দেখলো মাহবুদ এক্সাইটেড হয়ে যাচ্ছে, তখন মাহবুদের একটা ইঞ্জেকশন পুশ করা হলো ঘুমের। ডাক্তার মাহবুদের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আকাশ কালাম কে? আপনার ছেলে তাদেরকে খুঁজছে। মাহমুদের বন্ধু, তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কাউকে খুঁজে পায়নি। আপনার সন্তানের আজ 7 মাস পর জ্ঞান ফিরেছে। প্লিজ আপনারা তাকে উত্তেজিত করবেন না। কিছু একটা মিথ্যে বলে তাকে কাটিয়ে নেন। ঠিক আছে। ওদিকে আমার মা কান্না করে যাচ্ছে। আমার জন্য ভেঙে পড়েছে পুরো পরিবার। মাহবুদের ঘুম ভাঙলো 4 ঘন্টা পর। মাহবুদের বাবা মা দুজনেই কেবিনের ভিতরে ঢুকলো। বাবা, তুই কেমন আছিস? মা, আমি ভালো আছি। ওরা কোথায়? আমি এখানে কি করে আসলাম? তুই চিন্তা করিস না বাবা, তোর কিচ্ছু হয়নি। আর ওরা সবাই ঠিক আছে, তো চিন্তা করতে হবে না। তোর গান ফিরেছে, আমরা খুশি। এখন তোকে নিয়ে বাংলাদেশে নিয়ে যাব। মানে কি বলছো বাবা? আমরা এখন কোথায়? পিছন থেকে বড় ভাই বলল, এই তোর এত কথা বলতে হবে না, তুই এখনো অসুস্থ। আমরা এখন মাদ্রাজে আছি। ভাইয়া, তুমি কেমন আছো? আর ওরা সবাই কোথায়? আমার ছোট বোন কই? এই স্যুপটা এখন খেয়ে নে চুপচাপ, বেশি কথা বলবি না। সবাই আছে, চিন্তা করিস না, ওরা বাংলাদেশে আছে। এত কথা বলিস না তো মাহমুদ, এটা খেয়ে নে। মা আমাকে স্যুপ খাইয়ে দিল আর বলল, তুই এখন রেস্ট নে। আমরা ডাক্তারের সাথে কথা বলে দেখছি কবে বাংলাদেশে যাওয়া যায়। বাবা বড় ভাই বেরিয়ে গেল কেবিন থেকে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, মিতু, আকাশ, কালাম ওরা কোথায়? প্লিজ বলো না। ওরা সবাই ঠিক আছে, তোর এখন কথা বলতে হবে না। দেশে ফিরলে ওদের সাথে দেখা করে নিস। আচ্ছা বাবা, তুই এখন ঘুমা, তোর উত্তেজিত হওয়া চলবে না। আমি বাহিরে আছি। মা চলে গেল বাহিরে, মাহবুদের কপালে একটা চুমু দিয়ে। মাহবুদ এখন চিন্তায় আছে, কি থেকে কি হয়ে গেল। হঠাৎ করে কি আমাকে গুলি করলো? কোনোটাই কোনো কিছু মেলাতে পারছে না মাহবুদের চিন্তার কোনো শেষ নেই। আচ্ছা, আমার বন্ধু কেমন আছে? আকাশ, কালাম কেমন আছে? সবাই কেমন আছে? আমার তো কিছু মাথায় ধরছে না। আমি পুরো পাগলের মতো হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর বড় ভাই আসলো আমার কেবিনে। এখন কেমন লাগছে রে ভাই? হ্যাঁ ভাই, এখন ভালো, কিন্তু কি হয়েছে ভাই? এগুলো কি আমার মাথায় ধরছে না। তোর এত চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আমরা কালই যাব বাংলাদেশ। তুই এখন ঘুমা, চিন্তা করিস না। এ কথা বলে বড় ভাই বেরিয়ে গেল রুম থেকে। আমি চিন্তিত, আমাকে কেউ কিছু বলছে না। কিছু তো একটা রহস্য আছে। রহস্যটা বের না করতে পারলে আমার মাথা ঠিক থাকবে না। আজকে 7 মাস পর আমি বাংলাদেশে ফিরলাম ইন্ডিয়া থেকে। আমার প্রিয় জন্মভূমি মানিকগঞ্জ, আমার নানুর বাড়ি। আমার বাড়িঘর সব বিক্রি করে দেওয়া হয়েছে আমার চিকিৎসার খরচের জন্য। আমি এখন চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না। সবাই চিন্তিত বাড়ির। আমার মা ফ্যামিলি এতটাই আজ গরিব যা বলার বাইরে। তারা ঠিকমতো খেতেও পায় না। আমার ছোট বোনটা অনেক বড় হয়ে গেছে, সারাদিন মনমরা হয়ে বসে থাকে বাড়িতে। সবাই খুব চুপচাপ, কেউ কারোর সাথে দরকার ছাড়া একটা কথাও বলে না। এইভাবে কেটে গেল আরো 3 মাস। না, মাহবুদের বসে থাকা চলবে না, কিছু একটা করতে হবে। কাউকে খুঁজে পাচ্ছে না আজ। শহরটা বদলে গেছে। না, মাহবুদ ঠিক করলো আজ মানিকগঞ্জ শহরে যাবে, যদি কিছু একটা পেয়ে যায়। আর আগে ঠিক করলো কালামদের বাড়ি যাবে। যেই ভাবা সেই কাজ। মাহবুদ চলে আসলো কালামদের বাড়িতে। কিন্তু এ কি, কালাম তো এখানে থাকে না, বাড়িঘর সব ফাঁকা। কি হলো? এখানে তো ছিল তাদের বাড়ি। যার কাছে জিজ্ঞেস করছে কেউ কিছু বলছে না। এটা কি করে সম্ভব? অনেক ঘোরাঘুরি করে কিছুই খুঁজে পেল না মাহবুদ। অতএব সে চিন্তা করলো এখন মানিকগঞ্জ শহরে যাওয়া যাক। চলে আসলাম মানিকগঞ্জে। শহরের বড় একটা বাড়ি, কয়েকজন ছেলেপুলে একসাথে বসে মাল খাচ্ছে। মাহবুদ তাদের সামনে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, জি ভাইয়া, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? সেখান থেকে একটি ছেলে বলল, কি বলবে বল। ভাই, শাকিল নামে কাউকে চেনেন? ওদের মধ্যে একজন উঠে এসে বলল, এই শাকিলকে কি দরকার? কে তুই? আমি যেই হই না কেন ভাই, প্লিজ একটু বলেন শাকিলকে পাওয়া যাবে কোথাও? কারণ এখানে একজনই এই রহস্যের সমাধান করতে পারবে, সেটা হচ্ছে শাকিল। শাকিল কিছু একটা জানতে পারে। সেখান থেকে একটা ছেলে বলল, এখানে কোনো শাকিল নামে কেউ থাকে না, তুই যা ভাগ। ভাই প্লিজ বলেন না, আমার খুব দরকার তাকে। অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করার পর একটি ছেলে বলল, তুই শাকিলের সাথে দেখা করতে চাস? খুব দরকার ছিল। তোর নাম কি? জি ভাই, আমার নাম মামুন। আচ্ছা ঠিক আছে, আয় আমার পিছন পিছন। রনির পিছনে পিছনে হাঁটতে লাগলাম আমি। একটা অজানা রাস্তার মানিকগঞ্জের ভিতরে, কিন্তু চিনতে পারছি না আমি। এই তুই এখানে থাক,
আমি বড় ভাইয়ের সাথে দেখা করে আসছি। আমি এসে তোকে নিয়ে যাব। ঠিক আছে যান। রনি চলে গেল ভিতরে। প্রায় 1 ঘন্টা পর আসলো বাইরে, এসে আমাকে বলল, কিরে আয়, চলে আয় ভিতরে। আমি তার পিছনে পিছনে গেলাম। শাকিল ভাই, এই ছেলেটি আপনার সাথে দেখা করতে এসেছে, আপনাকে নাকি খুব দরকার তার। কে এসেছে রে দেখি, তার চাঁদ মুখখানা। আমার দিকে যখন শাকিল তাকালো, শাকিল আর এক মুহূর্তে দেরি না করে সরাসরি চলে আসলো মাহবুদের পায়ে আর বলতে লাগলো, বড় ভাই মাফ করে দেন আমাকে। ভাই অনেক বড় ভুল করে ফেলেছি একটা, জানি ভাই এই ভুলের মাফ নাই। প্লিজ ভাই আমাকে মাফ করে দিয়েন ভাই, আপনি আমাকে যে শাস্তি দেওয়ার দেন। সেখানকার সবাই রীতিমতো অবাক। কে এই ছেলেটি? আরে থাম থাম, কি করছিস কি? সবাই দেখছে তো। প্লিজ ভাই আমাকে মেরে ফেলেন না। সব ঠিক আছে, এখন বলতো কি হয়েছিল সেদিন। ভাই আপনি আগে আসেন, ভাই বসেন। ওই কে আছিস? বড় ভাইয়ের জন্য 1 প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আয়, সাথে ব্ল্যাক কফি। আসেন আসেন ভাই, প্লিজ এখানে বসেন। ভাই সেদিনকে যা হয়েছিল সব কিছু আপনাকে বলবো, কেননা সেই দিনটার কথা আমি কোনোদিন ভুলবো না। সেদিন আকাশ যখন আলতাফ চৌধুরীকে মেরে বলল, আজ থেকে মানিকগঞ্জের রাজ করব আকাশ মাহমুদ গালাম, ঠিক তার পরক্ষণই মাহমুদ ভাই, সেদিন আকাশ ভাই যখন আলতাফ চৌধুরীকে মেরে ফেলার পর হঠাৎ করে পরপর 2টি গুলি এসে আপনার শরীরে লাগলো এবং আপনি পড়ে গেলেন। এরপর একটি বুলেট গিয়ে লাগলো আকাশের পায়ে। আমি আর থাকতে না পারি ভাই সেখান থেকে দৌড়ে চলে আসলাম। ভাই আমি এতটুকুই জানি ওই দিনের ঘটনা। তার ঘন্টাখানিক পরে আমি সেখানে গিয়ে দেখি শুধু আপনি একা পড়েছিলেন, আশেপাশে আর কাউকে দেখতে পাইনি। এরপর আপনাকে ধরে এনে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করি। তারপর ভাই অনেক খোঁজাখুঁজির পর আপনার বাড়ির ঠিকানা পাই, আপনার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করি এবং তারা আপনাকে ইন্ডিয়াতে নিয়ে চলে যাই। ভাই এতটুকুই জানি ভাই, আমার কোনো দোষ নাই, আমি কিছু জানি না। আর প্লিজ মাহমুদ ভাই আমাকে মারবেন না। সবই বুঝলাম, তুই আর কিচ্ছু দেখিসনি তাই তো? না ভাই আমি কিছু দেখতে পাইনি। আর মানে কে গুলি করেছিল কিছুই বুঝতে পারিসনি? কিরে থামলি কেন বল। আর হ্যাঁ ভাই মনে পড়েছে ভাই, সেদিন একটা মেয়েলি কণ্ঠ পেয়েছিলাম আর খুব রহস্যজনক একটা হাসি। তারপরে কি তুই তার চেহারা দেখিসনি? আমি এখন কোনো কিছু মেলাতে পারছি না, কি হলো? আর মেয়েটি কে? আর কিছু জানি না ভাই। না ভাই আমি আর কিছু দেখতে পাইনি, আমি সেখান থেকে দৌড়ে চলে এলাম। যে কিনা আমার প্রাণে মেরে ফেলতে চায়, আর কোনো কিছুই ভাবতে পারছি না। মাহবুদের মাথা প্রচন্ড গরম হয়ে গেছে, যা ইচ্ছা তাই করতে পারে। এক পর্যায়ে মাহবুদ পার্টি হাউসের সবকিছু ভেঙে চুরমার করে দেয়। তারপর মাহবুদের রাগ কন্ট্রোল হয় না। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো। পরক্ষণেই মাহবুদ শাকিলকে বলল, এই তোর ফোনটা দে তো, আমি একটা নাম্বারে কল দিই। নাম্বারটা ছিল ফারুক ভাইয়ের। হ্যাঁ ভাই দেশি এই ধরেন। কারণ এটা ছিল আমার সাথে বড় ভাইয়ের পার্সোনাল নাম্বার, আর কারো কাছে ছিল না। ফারুক ভাইয়ের সাথে কথা বলার পর শাকিলের ফোন দিয়ে বার হয়ে আসলাম। এসব কি হচ্ছে আমার সাথে কিছুই মাথায় আসছে না। না আমার বসে থাকলে চলবে না, আমার ঢাকা যেতে হবে। তার আগে খুঁজতে হবে মানিকগঞ্জের লিডারকে। শাকিলকে ফোন দেওয়া যাক। তারপর মাহবুদ আর শাকিলকে কল করে নদীর পাড়ে আসতে বলি। শাকিল 10 মিনিটের মধ্যে নদীর পাড়ে এসে হাজির। শাকিল ভাই আমার একটা উপকার করতে পারবি? হ্যাঁ বড় ভাই বলেন কি করতে হবে? তোর কাছে অনুরোধ। কি বলছেন ভাই এগুলো? আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমাদের ভালো করেছেন, ভালো মানুষ তৈরি করেছেন, আপনি আমার কাছে অনুরোধ করেছেন? এটা ভাই আমি মানতে পারলাম না। আপনি আদেশ করেন শুধু একবার, কি করতে হবে? আপনার জন্য জীবনটাও দিয়ে দিতে পারবো। ভাই তুই সবই তো জানিস আমার ব্যাপার, এগুলো কি হচ্ছে আমার মাথায় কিচ্ছু আসছে না। তুই বলতো মানিকগঞ্জের লিডার কে? তার সাথে আমার একটু দেখা করতে হবে। ভাই আপনি টেনশন নেবেন না, আপনাকে আগামীকাল দেখা করাবো। আজকে মানিকগঞ্জের লিডার ব্যস্ত আছে একটা সমাবেশে। লিডারের নাম কি? তার নাম ইমতিয়াজ আহমেদ। ঠিক আছে চল যাই তার সমাবেশে। ভাই এটা কি করে হয়? আমি তাদের সাথে চলি না, তাদের সাথে আমার একটু দুশ্মনী আছে। যাওয়াটা কি ঠিক হবে? শাকিল তুই ভুলে যাচ্ছিস আমি কে, চল। হ্যাঁ ভাই। ইমতিয়াজ ভাইয়ের সভাতে গিয়ে দেখি ইমতিয়াজ ভাই স্টেজে ভাষণ দিচ্ছে। ইমতিয়াজ ভাই সবাইকে চুপ থাকতে বলেন এবং আমাদের স্টেজে যেতে বলেন। আরে আরে এই রাস্তা দিয়ে বড় ভাইকে যেতে দে। বড় ভাই এখানে বসে কথা বলুন। আপনি তাহলে ইমতিয়াজ ভাই? হ্যাঁ ভাই আমি ইমতিয়াজ আহমেদ। তুমি কে ভাই? জি ভাই আমি মাহবুদ। তোমাকে চিনতে পারলাম না ভাইয়া, এখানে কি দরকার আমার কাছে? ইমতিয়াজ ভাই এনাকে চিনেন নাই? ইনি হচ্ছে আকাশ মাহমুদ।
কেন আকাশ মাহমুদ? আমি কোনো আকাশ মাহমুদকে চিনি না। আপনি চিনতে পারলাম না বড় ভাই, এ হচ্ছে আকাশ মাহমুদ, ঢাকা শহরের মাফিয়া, সিলেটের কিং। কি বলছো তুমি এগুলো? শাকিল, ইনি সেই ব্যক্তি যে কিনা মাদকের বিরুদ্ধে লড়ে, এই সেই আকাশ মাহমুদ? হ্যাঁ ভাই, সেই আকাশ মাহমুদ। এতদিন কোমায় ছিল, 4 মাস যাবৎ ছুটি পেয়েছে কোমাই থেকে। ভাই আমি চিনতে পারিনি, আপনাকে প্লিজ মাফ করে দিয়েন আমাকে। হ্যাঁ ইমতিয়াজ ভাই, যে কারণে আপনার কাছে এসেছি। বলুন ভাই, আপনার জন্য আমি কি করতে পারি? প্রথমে আপনাদের মিটিংটা শেষ করেন, তারপর বলি। জি ভাই, এখন বলুন আপনার জন্য কি করতে পারি আমি। আপনি যেহেতু মানিকগঞ্জের একজন বড় নেতা, আপনার কাছে কিছু তথ্য জানার আছে আমার। জি ভাই বলেন, কি রকম তথ্য? আজ থেকে প্রায় 1 বছর আগে সবাই জেনেছিল আকাশ মাহমুদ মারা গেছে। জি ভাই, আমিও শুনছিলাম, কিন্তু আমি তখন মানিকগঞ্জের বাইরে ছিলাম। তাহলে আপনি এও জানেন তাদেরকে কে খুন করেছিল? আই এম সরি ভাই, আমি কিছুই জানি না, কিন্তু আমার এক বন্ধু ঢাকার বড় একজন মাফিয়ার সাথে থাকে, সে হয়তো কিছু জানতে পারবে। আচ্ছা, আপনি তাহলে তাকে আসতে বলেন, এখানে আমি কথা বলবো, আর আমার পরিচয়টা দেবেন না। আজ আমি আসি। ইমতিয়াজ ভাইয়ের কাছ থেকে মাহবুব শাকিল বিদায় নিয়ে পা বাড়ালো। ঠিক তখনই সামনে রাস্তা আটকালো মাহবুদের বড় ভাই রুবেল। হ্যাঁ, মাহবুদের বড় ভাইয়ের নাম রুবেল। শাকিল, একটু থাম, আমার বড় ভাই। কে আমার এই ছোট ভাই? আজ এত করে তার পায়ের নিচে মানিকগঞ্জের লিডার ইমতিয়াজ ভাই পড়ে গেছে। এই মাহমুদ, এখানে তুই কি করিস? না ভাইয়া, কিছু না, তোমাকে পরে বলবো। তুমি এখন বাসায় যাও, একটু কাজ আছে, আমি পরে আসছি। আমার ছোট ভাই কি না মানিকগঞ্জের সবচেয়ে বড় মাফিয়া? কি রে, তোকে কি জিজ্ঞেস করছি, তুই কি সত্যি সত্যি করে বলবি? আমার কিন্তু মাথায় কিছু ঢুকতেছে না। ভাইয়া, এখানে বলা যাবে না, একটু সামনে চলো। একটা কথা বলবি না, আমি যা বলবো সত্যি সত্যি উত্তর দিবি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। ভাইয়া প্লিজ, আমার সম্পর্কে বাড়িতে কাউকে কিছু বলো না, মা বাবা শুনলে অনেক কষ্ট পাবে। ভাইয়া, সব তো বললাম, এখন আমাকে যেতে দাও, আমাকে এক জায়গায় যেতে হবে। কই যাবি এখন আমাকে বল। আমার এখন মিঠুদের বাড়ি যেতে হবে, সেখানে না গেলে কিছু রহস্য খুঁজে পাবো না। হ্যাঁ রে ভাই, কিন্তু তোকে একটা কথা বলে রাখি, এগুলোর মধ্যে না জড়ানোই ভালো এখন। হ্যাঁ ভাই, সব কিছু ছেড়ে দেব, কিন্তু রহস্য সমাধান করতে হবে, তা না হলে যে আমি অপরাধী হয়ে থাকবো। তুই এখনো সুস্থ হসনি পুরোপুরি, এভাবে তুই চলতে থাকলে তুই বেশি দিন বাঁচতে পারবি না। আচ্ছা ভাই, তুমি এখানে থাকো, আমি এখনো সদর হসপিটাল থেকে লিস্ট বের করে নিয়ে আসছি। কিন্তু তুই তো এখন অসুস্থ, এখন কিভাবে করবি এত কাজ? দেখি কি করা যায়। তুমি এখন বাসায় যাও, বাসায় সবাই চিন্তা করবে। আর হ্যাঁ, কাউকে কিছু বলবে না, আমাকে কথা দাও। এখন চিন্তা করতে লাগলাম, যা মনে হোক, যেভাবেই হোক, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। হসপিটালে গিয়ে সবকিছু ঘাটাঘাটি করে আকাশের কোনো খোঁজ পেলাম না। তার মানে আকাশ এখনো বেঁচে আছে। তাহলে কালাম কই? সে গেল কোথায়? আর সেখানে যেখানে আমাকে গুলি করা হয়েছিল, সেখানে শুধু আমার লাশ পেল। শাকিল, আর কারো তো লাশ পাওয়া যায়নি। শাকিল, তুই এখন বাসায় চলে যা, দরকার হলে আমি ফোন দেব, তোর গাড়িটা আমি এক জায়গায় নিয়ে যাব। আচ্ছা, আমি তাহলে যাই রে, ভালো থাকিস। কি থেকে কি হয়ে গেল আমার ছেলেটার? কি রে, তুই কোথায় গিয়েছিলি? এই 2 দিন আমাকে কিছুই বলিস নাই। আরে মা, আমি কোথাও যাইনি, তুমি কান্না করছো কেন? জানিস কত টেনশন করি তোর জন্য। তুমি কান্না করো না তো, আমার পিচ্ছি বোনটা কই? দেখি পিছনে তাকিয়ে দেখি আমার ছোট্ট বোনটা মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই, তোমার সাথে কথা নেই, তোমার সাথে হারি। আরে আমার ছোট বোনটি, আমার উপর রাগ করে আছো? আর চিন্তা করতে হবে না, আমি এসে গেছি। এখন বলো কি খাবে, চকলেট না আইসক্রিম? আমার চকলেট কই দাও, তাহলে কথা বলবো, না দিলে কথা বলবো না। ছোট বোনটির কোলে করে নিয়ে একটি দোকানে গিয়ে কয়েকটি চকলেট কিনে দিলাম। বোন এবার খুশি তো? এখন বাবা মাকে সামলাই কিভাবে? বাবা মা তো আমার উপর সেই রকম রেগে আছে। তারপর আস্তে আস্তে বাবার সামনে গিয়ে বললাম, বাবা, আমি একটু কাজে গিয়েছিলাম, প্লিজ রাগ করো না। তুই এমন করছিস কেন? জানিস তোকে কতদিন পর খুঁজে পেয়েছি, তোকে কত খুঁজেছি, কতদিন তোর জন্য কান্না করেছি, তোর মা কতদিন না খেয়ে থেকেছে। তুই কিভাবে পারিস যে আমাদের সবাইকে কষ্ট দিতে? বাবা আর কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবা আর কোথাও যাব না, আজ থেকে তোমাদের কাছেই থাকবো, তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, এখন যাও আর কিছু খেয়ে নাও। আর হ্যাঁ, বাইকটা কার? জি আব্বু, এটা আমার একটা বন্ধুর। আচ্ছা বাবা, তুমি খেয়েছো? না খেয়ে থাকলে আসো, একসাথে খাবো সকলে মিলে।
এরপর আমরা সকলে মিলে মানে মা বাবা ভাই বোন নানা নানি সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। এরপর আমি একটু বড় ভাইয়ের ফোনটা নিয়ে আমার ফেসবুক আইডিতে লগ ইন করলাম। প্রায় 2000-এর উপর SMS, হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট এবং অনেক নোটিফিকেশন জমা হয়ে পড়েছে। একটা আইডি থেকে প্রতিদিন একটা করে SMS আসে। সেটার ভিতরে ঢুকলাম। ঢুকেই তো আমি অনেকটাই অবাক হলাম। এটা তো মিতু। সে অনেক রকমের SMS করেছে। আমি কেমন আছি, কি করছি, কোন জায়গায় আছি অনেক SMS। প্রায় 23 বছর পর আইডিতে লগ ইন করলাম। দেখলাম তখন অনলাইনেই নেই সে। কিছুক্ষণ প্রোফাইলটা চেক করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো রাত 9টার দিকে। সিগারেটের নেশা লেগেছে। যাই দোকানে গিয়ে একটা সিগারেট খেয়ে আসি। একটা চায়ের দোকানে গেলাম। মামা 1 কাপ কফি দিন তো, আর একটা স্টার সিগারেট। হ্যাঁ, আমি কম দামি সিগারেট খাই। এরপর মামা দিয়ে গেল। আমি কফি খাচ্ছি এবং সিগারেট টানছি। হঠাৎ করে চোখ গেল টিভির পর্দায়। সিলেট সিটিতে বোমা বিস্ফোরণে 33 জন নিহত এবং আরও শতাধিক লোক আহত হয়েছে। এগুলো নাকি জঙ্গি হামলা। টিভির পর্দায় বড় বড় করে ব্রেকিং নিউজে দেখাচ্ছে যে সিলেটে সবকিছু সুষ্ঠু শান্তভাবে চলছিল, সেখানে আজ এগুলো হতে দেখে মনটা চাচ্ছে এখনো ফিরে যায় সিলেটে। কিন্তু কি আর করার, আমাকে যে প্রথমে রহস্য সমাধান করতে হবে। তারপর সেখান থেকে একটা প্যাকেট সিগারেট কিনে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে এসে দেখলাম সবাই আমার জন্য ওয়েট করছে। রাতে খাবার খাবে সবাই একসাথে। তোকে কতবার বলবো তুই একা কোথাও যাস না, এখনো পুরোপুরি সুস্থ হসনি। এভাবে চলতে থাকলে তুই বেশি দিন বাঁচতে পারবি না। তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 9টা বাজে। শাকিল আমাকে ফোন দিচ্ছে। রিংটোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। দূর, মুডটাই নষ্ট হয়ে গেছে। তারপর ঘুম জড়িত কণ্ঠে শাকিলকে বললাম, কি হয়েছে? ভাই কই আসেন? একটু মানিকগঞ্জ শহরে আসেন তো, আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে। আমি বললাম আচ্ছা, আসছি, 1 ঘন্টা ওয়েট কর। এলাম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। শহরে গিয়ে শাকিলকে ফোন দিলাম, ভাইয়া আমি নদীর পাড়ে আছি, আপনি তাড়াতাড়ি আসেন। আমি তাড়াতাড়ি বাইক স্টার্ট করে চলে আসলাম নদীর পাড়ে। কিরে শাকিল, কিসের জন্য এত আয়োজন? আসতে বললি, কি হয়েছে? ভাই আপনার কাছে অনেক কথা লুকিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনাকে সত্য কথা বলবো আমি। ভাই আপনাকে সেদিন যা বলেছি সবকিছু মিথ্যা, সবকিছুই বানানো। এসব কি বলছিস তুই? সবকিছু খুলে বল আমাকে। হ্যাঁ ভাই, আজ আপনাকে সবকিছুই সত্য বলবো। সেদিনকে আপনাকে যখন কিছু বলার আগেই পিছন থেকে কেউ একজন শাকিলের পিঠে গুলি করে বসে। আমি পিছন থেকে রিভলভারটা বের করে সামনের দিকে তাকাতেই আর কেউ নেই। শাকিলের শরীর থেকে অনেক রক্ত পড়ছে। শাকিল অজ্ঞান হয়ে যায়। এরপর সেখান থেকে একটি অটো করে নিয়ে আসলাম মানিকগঞ্জ সদর হসপিটালে। প্রথম ডাক্তাররা মানা করতে চাইলেও মাথায় পিস্তল ঠেকিয়ে বললাম, এখন ওর চিকিৎসা করো, তা না হলে এখানে কুরুক্ষেত্র হয়ে যাবে। ডাক্তার আমার কথা শুনে ভয় পেয়ে শাকিলকে অপারেশন থিয়েটারে নিয়ে বুলেট বের করলো। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলেই আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার শাকিলের অবস্থা কীরকম? খুব একটা ভালো না, আশঙ্কাজনক। 72 ঘন্টার আগে জ্ঞান না ফিরলে কিছুই বলা যাবে না। আচ্ছা ডাক্তার, আপনি চেষ্টা করেন। আপনাদের যা যা দরকার আমি সব কিছু দেব, কিন্তু শাকিলকে সুস্থ চাই যে কোনো মূল্যে। কারণ সে না বাঁচলে আমি এগুলোর সমাধান কোনোদিনও করতে পারবো না। প্লিজ ডাক্তার, প্লিজ। আপনি এত উত্তেজিত হবেন না, প্লিজ শান্ত হন। আমাদের আর কিছুই করার নেই। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারবো না। ডাক্তার এরকম কথা বলে চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, কে হতে পারে? কে আমার পিছনে এত বড় শত্রু হয়ে দাঁড়িয়ে আছে? না, আমি আর ভাবতে পারছি না। মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে। শাকিলের ছেলেপুলেদের ফোন করে হসপিটাল আসতে বললাম, আর তাদের বললাম, তোরা এখানে পাহারা দে, আমি আসছি। ওকে বড় ভাই, চিন্তা করবেন না, আছি আমরা শাকিলের সাথে। কারণ শাকিল আমাদের বন্ধু, তার কিছু হতে দেব না আমরা বেঁচে থাকতে। ঠিক আছে, বন্ধু তো বন্ধুর জন্য। তোরা থাক, আমি আসছি। হসপিটাল থেকে বেরিয়ে নিচে একটা রেস্টুরেন্টে 1 কাপ কফি খেতে হবে, না খেলে মাথা ঠিক থাকবে না। যখনই কফিতে এক চুমুক দেব, আবারও একই ঘটনা। টিভির পর্দায় এবার ঢাকার রানীগঞ্জে বোমা বিস্ফোরণে 100 জনের উপর নিহত আর অনেকজন আহত। মাথায় কাজ করছে না, কি হচ্ছে এগুলো? আবার কে শুরু করলো এই কাজগুলো? আমার আবার ফিরে আসতে হবে এগুলোর মধ্যে। কি শুরু হয়ে গেল আমার প্রাণের বাংলাদেশে? কত সুন্দর ছিল এই দেশে, কি থেকে কি হয়ে গেল? না, এভাবে বসে থাকলে চলবে না। আমার আবার ফিরে আসতে হবে মাফিয়া জগতে। বাংলাদেশে সন্ত্রাসী ভরে গেছে,
বেড়ে গেছে নারী নির্যাতন সহ শিশু হত্যা সবকিছু। এখন আমরা যত যুবকরা যদি বসে থাকি তাহলে দেশটা একদিন শেষ হয়ে যাবে। 80% মুসলিম কান্ট্রির বাংলাদেশ, সেখানে যদি এত মারামারি কাটাকাটি হয় তাহলে কেমন হবে? রুখে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। আমি এগুলো ভাবতে লাগলাম। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। ফোনটা বের করে দেখি রনি ফোন করেছে হসপিটাল থেকে। হ্যাঁ রনি, বল, কোনো সমস্যা? বড় ভাই, হসপিটালে পুলিশ এসেছে। তোরা চিন্তা করিস না, আমি আসছি। আমি আর কোনো কথা না ভেবে ইমতিয়াজ ভাইকে কল দিই। ইমতিয়াজ ভাই, 5 মিনিটের মধ্যে মানিকগঞ্জে সদর হসপিটালে আসতে বলি। আমার কথা মতো চলে আসলো ইমতিয়াজ ভাই। এক পুলিশ অফিসার সামনে এসে সালাম দিল ইমতিয়াজকে। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখন যেতে পারেন। অফিসার আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল, কারণ অফিসার ভালো করেই চেনে মানিকগঞ্জের বর্তমান ক্ষমতাসীন লিডার ইমতিয়াজ আহমেদ। এরপর আমি ইমতিয়াজকে নিয়ে হাসপাতাল থেকে চলে গেলাম নদীর পাড়ে। ইমতিয়াজের সব বডিগার্ডকে হসপিটালে রেখে আসলাম। ইমতিয়াজকে সব কথা খুলে বললাম আমি। ইমতিয়াজ ভাই, আপনি তো দেখেছেন বাংলাদেশের কি পরিস্থিতি বর্তমানে, সিলেটে, আজ ঢাকা রানীগঞ্জে, সবকিছু মিলে এই পুরোটাই একটা জঙ্গি সংগঠন। আমাদের তো কিছু একটা করতে হবে, তাই না? জি ভাই, ঠিক বলছেন, আমাদের তো কিছু একটা করতে হবে, তা না হলে যে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ভাই, আপনার কাছে একটা চাওয়া, আমার সাথে থাকবেন সব সময়? অবশ্যই ভাই, আপনার মতো মানুষ হয় না। আপনি বাংলাদেশের জন্য কত কিছু করেছেন, আপনার পেছনে আমি থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনি শুধু একবার বলবেন আমার এই জিনিসটা দরকার, আমি সব সময় হাজির হব সেই জিনিসটা নিয়ে। ধন্যবাদ ভাই, এরকম হলেই চলবে। তারপর দুজনে আরো অনেক কথা বলে চলে আসলাম ইমতিয়াজকে বিদায় দিয়ে। মাহবুদ আবার একটা রেস্টুরেন্টে গিয়ে 1 কাপ কফি খেতে লাগলো। কফির কাপে চুমুক দিতেই মাথায় একটা চক্কর দিয়ে পড়ে যায় টেবিলের উপর। আর কোনো কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে। তাকিয়ে দেখি বড় ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমি এখানে আসলাম কিভাবে? কি হয়েছে? তোকে কতবার বলবো তুই একা কোথাও যাস না, এখনো পুরোপুরি সুস্থ হসনি। এভাবে চলতে থাকলে তুই বেশি দিন বাঁচতে পারবি না। ভাই, আমার যে কিছু করার নেই। আমার বন্ধুদের আমি ফিরে পেতে চাই। আমার এই রহস্য সমাধান করতেই হবে। এই রহস্যটা সমাধান না করতে পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিন। কিন্তু তুই তো এখন অসুস্থ, এখন কিভাবে করবি এত কাজ? ভাইয়া, তুমি ঠিক থাকবে। তুমি বাসায় চলে যাও, আমাকে নিয়ে টেনশন করো না। ওকে ধরে নিয়ে আমাদের সেই গোডাউনে যা, আমি আসছি। আমি মরে গেলেও কিচ্ছু জানতে পারবি না, আমার মুখ থেকে কোনো কথাই বের করতে পারবি না মাহমুদ। তোকে যদি আমি না মারতে পারি অন্যজন তোকে ছাড়বে না। আরে থামো, কি বলছো তুমি? আমি তোমাকে মারবো কেন? বাঁচা মরা সেটা নির্ভর করে আল্লাহর উপরে। আমি মারার কি? তোমার কাছে থেকে ইনফরমেশন বের করতে আমার 2 মিনিট সময় লাগবে। তোকে বেশি জোর করব না। প্রথমে বল, নাম কি তোর? নাম জেনে কি করবি? মেরে ফেল আমাকে, তারপরও তোর ইচ্ছা আমার নামটা বলি। আমি ইয়াসিন। ভাই, তোর কাছ থেকে কোনো ইনফরমেশন আমি নেব না, তুই নিশ্চিন্তে থাক। মাহমুদ, আর জিজ্ঞেস করে লাভ নাই, আমাকে মেরে ফেল। আমি বাঁচতে চাই না, কিন্তু আমার কাছ থেকে কিচ্ছু বের করতে পারবি না, আর কিচ্ছু বলবো না। শুধু একটা প্রশ্নের উত্তর দে, তুই কি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। তুই মুসলিম হতে পারিস না। তুই মুসলিম হলে কিভাবে পারতিস এরকম একটা জঘন্যতম কাজ করতে? তোর গায়ে শক্তি আছে, তুই একটা ভালো কাজে লাগা। শুধু শুধু এগুলোর মধ্যে আসছিস কেন? তোকে আমি কিছু বলবো না, তুই চলে যা। ওই কে আসছে, ওকে ছেড়ে দে। এরপর রনি গিয়ে ছেলেটাকে ছেড়ে দিল। ভাই, আপনি আমাকে মারবেন না। আপনি আমাকে ছেড়ে দিলেন, আর আপনাকে কিনা আমি মারতে এসেছিলাম? যা, আমি তোকে ছেড়ে দিলাম। এখন তুই যার কাছে যাবি সে তোকে মেরে ফেলবে, কারণ তোর উপর এখন কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে তুই আমাকে সবকিছু বলে দিয়েছিস। ভাই, ছোট কাল থেকে লাথি উষ্টা খেয়ে বড় হয়েছি সবার। ভাই, আমি আজ থেকে পাপ কাজ করা ছেড়ে দেব, আপনাকে সবকিছু বলবো আমি। ভাই, আপনার নামে অনেক ভালো কথা শুনেছি, কিন্তু আমি ভেবেছি ওরা সবাই মিথ্যা কথা বলছে। কিন্তু ভাই, আজ তার প্রমাণ পেলাম আমি আপনি কি রকম মানুষ। ভাইয়া, প্লিজ আপনার সাথে আমাকে রাখেন। ঠিক আছে, এখন বলতো কে পাঠিয়েছিল তোকে? যে বড় ভাই আমাকে পাঠিয়েছিল জয়নাল, আপনাকে মারার জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছে আমাকে। কি বলছিস? তোকে জয়নাল পাঠিয়েছি? কিন্তু জয়নাল তো অনেক আগেই মারা গিয়েছে। ভাই, সিলেটের জয়নালের কথা বলছি, কমিশনারের ছেলে। এটা কি করে সম্ভব? জয়নাল বেঁচে আছে, আমাকে মারতে চাই কেন? কি করেছি আমি তার?
ইমতিয়াজ ভাই, আমার কিছু টাকার দরকার। ভাই আপনি এভাবে বলছেন কেন? কত টাকা লাগবে শুধু একবার বলেন। ইমতিয়াজ ভাই, আমাকে 1 কোটি টাকা দিন, একটু কাজ আছে, এমার্জেন্সি। আমি বাড়ি থেকে বিদায় নিয়ে বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম সিলেটে। ভাই কেমন আছেন? ভাই আপনি এতদিন ছিলেন কোথায়? আপনি ঠিক আছেন তো? সবাই বলছে আপনি মারা গেছেন। আমি ভালো আছি, তোমাকে চিনলাম না। আমাকে ভুলে গেছেন ভাই? আমি সানজিদার বান্ধবী রাইসা। ও আচ্ছা, এখন মনে পড়েছে। কেমন আছো তুমি? হ্যাঁ ভাই, ভালো। আচ্ছা আসেন ক্যান্টিনে গিয়ে বসি। ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভাই, অনেকটাই ভালো। কফি খেতে আসলাম একটু। ওই কে আছিস? একটা ব্ল্যাক কফি আর 1 প্যাকেট সিগারেট নিয়ে আয় তাড়াতাড়ি। তো রাইসা, এখন বলো কি করছো আজকাল? এই তো ভাইয়া, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কিন্তু ভাইয়া। কিন্তু কি রাইসা, বলো। ভাইয়া সানজিদা তো আর কলেজেই আসে না, আমার সাথেও কথা বলে না খুব একটা। সানজিদা এখনো বেঁচে আছে? তার মানে ওরা দুজনে একজনও মারা যায়নি। যখনই কফিতে চুমুক দিতে গেলাম, হঠাৎ গুলির শব্দ। পুরো ক্যাম্পাস গোলমাল বেঁধে গেল। দূর, মোড়টাই গেল নষ্ট হয়ে। পুরো ক্যাম্পাসের পোলাপানরা দৌড়াদৌড়ি করছে। হঠাৎ একটা ছেলে এসে আমাদের সামনে পড়ে গেল। রনি তাকে উঠিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তখন সেই ছেলেটি বলল, আকাশ মাহমুদের দল আর জয়নালের দল ঝগড়া লেগেছে। মানে কি বলছো তুমি? হ্যাঁ ভাই, আমি যা বলছি সব সত্যি। 2 দলের মাঝে মাঝে ঝগড়া লাগে, কিন্তু আজকে তো বুলেট চলছে, বোমা চলছে। আমি অবাকের উপর অবাক হচ্ছি। আমি নেই এখানে, আমার দল কে চালাচ্ছে? তার মানে কি আকাশ এখানে বেঁচে আছে? আর জয়নাল জয়নাল এখানে কি করছে? জয়নাল তো আমার বন্ধু, সে আমাদের বিরুদ্ধে কেন এরকম প্ল্যান করেছে? কিছু বুঝতে পারছি না। আমি একবার অবাকের শেষ প্রান্তে। তুমি যা বলছো সত্যি তো? হ্যাঁ ভাইয়া, তার মানে আপনার বন্ধু এখনো বেঁচে আছে? সে আপনার দল চালাচ্ছে? আরে আপু, আমি তো কিছুই জানি না কি হচ্ছে। আমি নেই এখানে, আমি কি করে বলবো এগুলো কি হচ্ছে? এখন ভাই আপনি সেখানে গিয়ে ঝগড়াটা থামান প্লিজ। আমি বন্ধ করব কিভাবে? রনি, যাও তো, দেখো আকাশের কোনো ছেলেকে ধরে নিয়ে আসো। এখানে বলো মাহমুদ ভাই ডাকছে। তুমি কি আকাশ মাহমুদের দলের একজন? হ্যাঁ, ওই তুই কে? আমাকে এখানে কেন ধরে এনেছিস? তুই জানিস আমি কার লোক? তুই এখানে কি করছিস? যা এখান থেকে। ভাই তুমি আসো তো, মাহমুদ ভাই ডাকছে। কোন মাহমুদ? আমি কোনো মাহমুদকে চিনি না। ছেলেটি কোনো মাহবুব টাবুদ নামে কাউকে চেনে না। এই তুই জানোস না কার সাথে কি ব্যবহারে কথা বলছিস? আরে এটা সেই আকাশ মাহমুদ, তোদের বস। কি বলছো? আমি আকাশ মাহমুদকে দেখছি। সে তো ইনি নয়, সে অন্য কেউ। আচ্ছা যাই হোক, আকাশ মাহমুদের নাম্বার দে, কথা বাদ দে। সবার কাছে নাম্বার দিতে মানা করছে, আমাকে দেবে না নাম্বার? ছেলেটি বলল তার বন্ধুর কাছে আছে। আচ্ছা তোর বন্ধুকে ফোন দে। তোমরা এনাকে চিনবে না, বলো আকাশ মাহমুদ কোথায়, তার সাথে কথা আছে। কেন আকাশ মাহমুদকে কেন দরকার? কি হয়েছে আমার সাথে বল। আমার সাথে কথা বললে আকাশ মাহমুদের সাথে কথা বলা হবে। রনি, এসব কথা বাদ দিয়ে ওর মাথায় পিস্তল ঠেকিয়ে ধর। ভালোই ভালোই বলছি, কোথায় আকাশ? কোথায় আছে? বলছি ভাই, প্লিজ ফোন কর আকাশকে। আচ্ছা এক্ষুনি করছি। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনার? আচ্ছা সমস্যা নেই, তোদের ক্লাব কোথায়, চল যাই। ওদের মধ্যে থেকে একটা ছেলে এসে আমাকে মোবাইলটা দিয়ে গেল। হ্যালো। কে আপনি? আর আমার নাম? জি, আমি মাহমুদ। কেমন আছিস আকাশ? আমার বিশ্বাসই হচ্ছে না। তুই কোথায় আছিস? আমি এক্ষুনি আসছি। বন্ধু, তুই বেঁচে আছিস? আমার বিশ্বাস হচ্ছে না। কি করে? তুই এতদিন ছিলি কোথায়? তোকে কত খুঁজেছি জানিস? আমার বিশ্বাস ছিল সব সময় তুই ফিরে আসবি। এর জন্য আমি রোজ তোর ফোনের অপেক্ষা করতাম। আয় ক্লাবে। আরে পাগলা, কান্না বন্ধ কর, আমি এসে গেছি তো। আচ্ছা দোস্ত, বল তো সেদিন কি হয়েছিল? কে আমাকে মারতে চায়? এসব কিছুর পিছনে ছিল কমিশনার এবং তার ছেলে জয়নাল। কি বলছিস তুই এগুলো? কমিশনার সাহেব এগুলোর মধ্যে? আর জয়নাল তো আমার বন্ধু, ও এমন করলো কেন? সেদিনকে যখন আলতাফ চৌধুরী মেরে ফেলার পর মিতুকে গুলি করতে গিয়ে সঞ্জিদা তোকে গুলি করে ফেলে। সঞ্জিদার জয়নালের প্ল্যান ছিল আমাকে, মিতুকে সবাইকে মেরে ফেলে তোকে নিয়ে বাঁচতে চেয়েছিল সঞ্জিদা, কিন্তু মিতুকে মারতে গিয়ে তোকে গুলি করে বসলো। এরপর আমার পায়ে গুলি করে। ঠিক সময় মতো যদি ফারুক ভাই না আসতো আমিও বাঁচতাম না। এরপর সেখান থেকে আমরা সবাই পালিয়ে আসি। 2 ঘন্টা পর সেখানে গিয়ে কাউকে খুঁজে পাই নাই, তো কেউ নাই, মিতুকেও নাই, শুধু দেখতে পেলাম রক্ত। এরপর থেকে শুরু করলাম আমরা 3 জন, ফারুক ভাই, আমি, কালাম। তুই তো জানিস আমার কেউ নাই। কালাম আমাকে বলল তোর বাড়ি নাকি মানিকগঞ্জ, আমাদের ওখানে।
পর তোদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো লাভ হলো না, কেউ কিছু বলতে পারলো না। দেখলাম তোদের বাড়িতে তালা লাগানো, কেউ নাই। এরপর আমরা চলে আসলাম ঢাকায় এসে নতুন করে শুরু করলাম তোকেই ছাড়া। সবই তো বুঝলাম, কিন্তু জয়নাল আমার বন্ধু হয়ে আমার পিছনে লাগলো, তার কি ক্ষতি করেছি কিছু জানিস? না রে বন্ধু, অনেক খবর লাগানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারি নাই। বর্তমান মাফিয়া জগতের এখন বড় লিডার জয়নাল আর পুলিশ কমিশনার সাহেব বাংলাদেশে আজ রাজ করছে। আমাদের আর কিছু করার নেই। আচ্ছা কালাম কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। কালাম তার ফ্যামিলির সাথে আছে, তাদেরকে অনেক দূরে পাঠানো হয়েছে। ফারুক ভাই কালামকে এগুলোর মধ্যে জড়াতে নিষেধ করেছে। ঠিক আছে, সবই বুঝলাম। ফারুক ভাই কোথায় আছে? তার সাথে দেখা করতে হবে। ফারুক ভাই এখন মুন্সিগঞ্জে লুকিয়ে আছে, আমি এখানে এসেছি একলা। এছাড়া আমাদের সব লোকজনকে কিনে ফেলেছে জয়নাল। সিলেটে তুই যতটুকু ভালো কাজ করে গেছিস তার জন্য আমি এখনও টিকে আছি। সিলেটের অনেক মানুষও এখনও আমাদেরকে সম্মান করে। আমি এখানে এসেছিলাম শুধুমাত্র জয়নালকে খুন করতে। আচ্ছা বন্ধু, চল এখন বাসায় যাই, বাসায় গিয়ে কথা হবে। আকাশ, তুই সবাইকে নিয়ে চলে যা বাসায়, আমি আসছি ঘন্টাখানেক পর, আমার একটু কাজ আছে। কোথায় যাবি তুই? কোথাও যাওয়া হবে না, তুই আমার সাথে যাবি, আর তোকে কখনো একলা ছাড়বো না, কখনো ছাড়বো না। বন্ধু, বোঝার চেষ্টা করো, আমার একটু পার্সোনাল কাজ আছে, তুই যা, আমি আসছি, জাস্ট 1 ঘন্টার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমার এই প্রাইভেট কারটা নিয়েছে, আর এই ধর পিস্তল, যেখানেই যাও সাবধানে, কিছু হলে আমাকে ফোন দিবে। ধন্যবাদ, আমি আসছি। তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস? আরে ধন্যবাদ তো তোকে দেওয়া উচিত, তোর মতো একটা মানুষ হয় না, তোর জন্যই আজ আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আর কোনোদিন বলবি না ধন্যবাদ, নয়তো তোকে এখানে মেরে ফেলবো। আরে আরে, হয়েছে হয়েছে, যাই এখন। কিন্তু এ কি, সব জায়গায় দেখি পুলিশ গার্ড, কিভাবে ঢুকবো বাড়ির ভিতরে? আমাকে যে দেখা করতেই হবে সঞ্জিতার সাথে, তার সাথে কথা বলতে না পারলে আমার শান্তি হবে না। কেন সে মিতুকে মারতে চায় এগুলো আমাকে জানতে হবে। ভেতরে কেউ আছো? কোনো সারা শব্দ পাওয়া গেল না। ভেতরে কি কেউ আছো? কথা বলো না কেন? কে কে এখানে? আমি মাহমুদ। কোন মাহমুদ? আমি কোনো মাহমুদকে চিনি না, আপনি চলে যান। সঞ্জিদা, আমি চিনতে পারছো না আমাকে? আমি তোমার মাহমুদ। এত সুন্দর চেহারা ছিল যার, সে আজ এরকম। চোখের নিচে কালো হয়ে গেছে, শরীর একদম ভেঙে গিয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, রুমটার অবস্থা একটু ভালো না। না সঞ্জিদা, তুই এরকম ছিল না। আমি ভুল করে ফেলেছি, অনেক বড়। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মাহমুদ। সঞ্জিদা দেখো, আমি এবার সত্যি সত্যি তোমার কাছে চলে এসেছি, আর কোথাও যাব না। মাহমুদ, তুমি আমার সাথে কথা বলছো না কেন? জানো, সেই দিনকে আমি তোমাকে পারতে চাইনি, শুধু ভাইয়ের কথায় আমি এরকমটা করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তারপরে তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। মাহমুদ, তুমি কি সত্যি এসেছো, নাকি আবারও চলে যাবে আগের বারের মতো? না রে পাগলি, আমি মরিনি, আমার কিচ্ছু হয়নি। দেখো আমি দিব্যি ভালো আছি। আমি জানি তুমি আবারও সত্যি সত্যি আসোনি, এইবারও তুমি চলে যাবে। যাও, চলে যাও, এখানে কে আসতে বলেছে তোমাকে? না রে পাগলি, আর কোথাও যাব না। আমি তোর, শুধু তোর। কথা দিলাম, তুই শুধু আমার। বিশ্বাসই করতে পারতেছি না, মাহমুদ এখনো বেঁচে আছে, যাকে কিনা নিজের হাতে খুন করেছি। এখন কোনো কথা নয়, চলো তোমাকে নিয়ে প্রথম হসপিটালে যাব। তোমার সুস্থ হতে হবে তো। ওই কে কে আমার মেয়েকে নিয়ে যাচ্ছ? আন্টি কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? আন্টি, এতদিন রুমের ভিতরে বন্দি থাকতে থাকতে মেয়েটা প্রায় শেষের দিকে, তাই তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আপনারা কিছু চিন্তা করবেন না, আমি ফিরে আসব। এই 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 আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? তুমি কে? কে তুমি? আমাকে চিনতে কষ্ট হচ্ছে আপনার? আমার তো হাঁটা চলার ভাব দেখলে আপনি চিনে ফেলেন, সামনাসামনি দেখেও চিনতে পারছেন না। মাহমুদ, তুই এখনো বেঁচে আছিস? তোকে আমি নিজের হাতে কবর দিয়ে আসলাম, আর তুই এখানে? এটা কি করে সম্ভব? এখন কথা বলার সময় নেই কমিশনার সাহেব, পরে এক সময় আসবো কথা বলতে। প্রথম হসপিটালে যেতে হবে। মাহমুদ কখন এসেছে? কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে সানজিদাকে নিয়ে চলে গেল, আপনি দেখলেন কোথায়? এখনই গেটের সামনে দিয়ে নিয়ে গেল, আমি দেখতে পারি। জয়নাল কোথায়? জয়নাল বাড়িতে নাই। জয়নাল কোথায় জানলে ফোন করো। আমার মেয়েটাকে নিয়ে কোথায় গেল? তাড়াতাড়ি ফোন করো। সানজিদার আব্বু, তাড়াতাড়ি ফোন করো।
আব্বু, আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি কোথায় নিয়ে গেছে মাহমুদদাকে। আমি এখনই খোঁজ লাগাচ্ছি। মাহমুদের কোনো ক্ষতি করেছে জয়নাল, তা না হলে কোথায় গেল মাহমুদ? ভালোই ভালো বলছি, মাহমুদ কোথায় বলে দে। তুই এখনো আমাকে ভালো করে চিনিস না। আমি আমার বন্ধুর জন্য কি করতে পারি তোর এখনো কোনো আইডিয়া নাই। বন্ধু আমার জীবন, তাড়াতাড়ি বল আমার বন্ধু কই, নয়তো কালই হবে তোর জীবনের শেষ দিন। আজ কি হবে জয়নালের সাথে আমার শেষ বোঝাপড়া। আমার বন্ধুকে কিডন্যাপ করেছে, জানে না আমি কি করতে পারি। আমি সব ধ্বংস করে ফেলবো। আকাশ, তুই ভালো করে জানিস আমি কি। আমার বোনকে ফিরিয়ে দে বলছি। আমার বোনের যদি কিছু হয় আমি তোদের কাউকে ছাড়বো না। আপনাদের মেয়ে আমাদের কাছে নাই, আমরা জানি না কোথায় আছে, কিন্তু প্লিজ আমার বন্ধুকে ফিরিয়ে দিন। আমি বুঝতে পারতেছি আকাশ, তুমি ভালো কোথায় বুঝবি না। তোর সাথে দেখা হবে কাল যুদ্ধের মাঠে। আর এদিকে আমি সানজিদাকে নিয়ে হসপিটালে আছি। মাহমুদ, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক, আর কখনো ছেড়ে যাব না তোমাকে। কথা দাও আমাকে আর কখনো ভুলে যাবে না। আমি তোমাকে ছাড়া মরেই যাব। আজকে তোমার অনেক সুন্দর লাগছে। যা দুষ্টু একটা, আমার লজ্জা করে না বুঝি? আহারে কত লজ্জা রে আমার বাবুটার। হুম, থাক, আর লজ্জা পেতে হবে না। এখন আমার মিষ্টিটা দিয়ে দাও, ঘুমাবো যে, অনেক রাত হয়ে গেছে। বিয়ের আগে এগুলো একদম না, যাও। তোমার কাছে যাওয়াটাই আমার ভুল হয়ে গেছে। এটা কি হলো? আমার দম বন্ধ হয়ে আসছিল, যদি মরে যাই। চুপ, একদম চুপ। একথা ভুলেও মুখে আনবি না। আমাকে ছেড়ে কোথায় যাবি? হ্যাঁ, আর কোনোদিন বলবি না। প্রমিস কর আমাকে। রাগ করছো কেন? আমি তো এমনি বলছিলাম। ঠিক আছে, আর বলবো না কখনো। আই লাভ ইউ বেবি। লাভ ইউ টু। এখন অনেক রাত হয়ে গেছে, জানাবার ঘুমাও। কালকে আমাদের ছেড়ে দেবে ডাক্তার, আমরা আবার যাব আমাদের নিজেদের বাড়ি। না, আমি এখন ঘুমাবো না, তোমার সাথে গল্প করব। এখন কোনো গল্প হবে না, এখন ঘুম, নয়তো খুব খারাপ হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময় আপনার কথা চলবে, আমার কথা চলবে না। ঠিক আছে, ঘুমাবো। আপনি সোফায় গিয়ে ঘুমান। মানে আমি সবাই ঘুমাবো কিভাবে? আর এই কয়দিন তো একসাথেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে সোফায় ঘুমাতে হবে। আমার এখানে কোনো জায়গা হবে না। যা বলছি সেটা করেন, নয়তো আমি ঘুমাবো না। কি আর করার, ঠিক আছে তুমি ঘুমাও, আমি সবাই ঘুমাচ্ছি। শুয়ে শুয়ে চিন্তা করছি কি হচ্ছে। আমি কোনো খোঁজ খবর পাচ্ছি না, কারণ জানি না কি হবে। আজকের কতদিন ধরে বাড়িতে ফোন দিইনি, আর আকাশকে বলে এসেছি 1 ঘন্টা। আজকের 9 দিন হয়ে যায়। আকাশ কি ভাবছে? আমি এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। এই ওঠো না, আমাকে ছাড়ো, অনেক তো ঘুমালে, এবার আমাকে উঠতে দাও। ডিস্টার্ব করো না তো, আর একটু ঘুমাবো। আরে আমরা চলে যাব তো, অনেক বেলা হয়েছে, দেখছো সকাল 10টা বাজে। কি বলছো 10টা বাজে? আমাকে আগে বলনি কেন? আজকে আমরা চলে যাব, আমাদের জন্য অনেকে ওয়েট করছে। হ্যাঁ তাই তো, রাতে ঘুমোতে পারো না সোফায়, এর জন্য আমার এখানে এনেছি দেখে তোমার আর ঘুম ছাড়ছে না চোখ থেকে। কখন থেকে ডাকছি। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমরা বের হব। ওকে, আমাকে 5 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে আসি। রাস্তায় বেরিয়ে দেখি কোনো গাড়ি ঘোড়া চলছে না। এই কি হয়েছে আজকের কি হরতাল? হ্যাঁ, আজকে হরতাল। আজকে আকাশ ভাইয়ের জয়নাল ভাইয়ের গ্রুপে অনেক বড় একটা ধামাকা হতে চলেছে। কি 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 বললে? কি হবে আজকে? আমি কিছু জানি না কি হবে, কিন্তু শুনতে পেয়েছি আজকে অনেক বড় ঝগড়া হবে 2 গ্রুপের মধ্যে। তুমি যা বলছো সব সত্যি তো? হ্যাঁ ভাই, আমি সব সত্যি বলছি। আমি কেন মিথ্যা বলবো? মিথ্যা বলে আমার কোনো লাভ নেই তো। কি হয়েছে, কি বললো ছেলেটি? জানি না, ছেলেটি বলল আজকের 2 গ্রুপে সংঘর্ষ হবে, অনেক বড় ধরনের। কিন্তু কেন, কি হয়েছে আবার? সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমার মনে হয় আমাদের খুঁজে না পেয়েই এগুলো হচ্ছে। মাহমুদ, তুমি কিছু একটা করো, আমার ভাইকে আমি হারাতে চাই না, আমার একমাত্র ভাই। সেটা ঠিক আছে, কিন্তু আমাকে মারতে চাই কেন জয়নাল? কই, সেই দিন তো আমি তোমাকে গুলি করেছিলাম, এরপর তো তোমার কোথাও খুঁজে পাইনি। সেদিনকার পর কয়েকবার আমাকে মারতে চেয়েছিল জয়নাল। কিছু তো একটা হয়েছে, আমাকে এগুলো সব জানতে হবে। মানে কি বলতে চাও তুমি? আমার ভাইয়া তোমাকে মারবে? কিন্তু কেন? জানি না কেন তোমার ভাই আমার পিছনে লাগছে।
আমাকে দুনিয়া থেকে মুছে ফেলতে চাই? আমি জানি না আমার ভাই কি করছে, কিন্তু মাহমুদ তুমি আমার ভাইকে বাঁচাও। ঠিক আছে, তুমি এখান থেকে বাসায় চলে যাও, আমি দেখছি কি করা যায়। না, আমিও তোমার সাথে যাব, আমার সাথে করে নিয়ে যাও। না, তুমি এখন বাসায় যাবে, আমি দেখছি কি হয়েছে। হ্যালো রনি, কোথায় রে? কে? মাহমুদ ভাই, আপনি কোথায়? আপনাকে খুঁজে পাচ্ছি না কয়েকদিন যাবত। আপনাকে কি ধরে রেখেছে তারা? কি বলছো তুমি? আমাকে ধরবে? আমি ঠিক আছি। আচ্ছা বলো তো, আকাশ কোথায়? আকাশ ভাই আজকে জয়নালের সাথে দেখা করবে। আকাশ ভাই অনেক রেগে আছে। আচ্ছা কোথায় আছে সেটা বল। ওই গোডাউনে। এখন অনেক টেনশনে আছি, কি হবে কোথায় কিচ্ছু মাথায় ঢুকছে না। কি হচ্ছে, কি হলো? আমার যে আকাশের সাথে একান্ত কথা বলা দরকার, খুব এমার্জেন্সি। ওই জয়নাল, তুই কি করছিস? কি তুই জানিস না কোথায় হাত দিয়েছিস? মাহমুদ যদি একবার জানতে পারে তার মা বাবাকে এখানে নিয়ে এসেছি, তোদের কাউকে ছাড়বে না। এই আকাশ, কথা কম বল। আমার বোনকে ফেরত না পাওয়া পর্যন্ত কাউকে রেহাই দেব না। হ্যাঁ, মাফিয়া কিং, আজকে তোদের সবাইকে মেরে এখানে মাটি চাপা দিয়ে দেবো, কেউ জানতে পারবে না। কমিশনার, আমার ছেলেটাকে ফেরত দেয়। আমি আর কিছু চাই না, শুধুমাত্র মাহমুদকে চাই। ফারুক মাহমুদ কই আছে সেটা আমি জানি না, কিন্তু তোদের কাছে বন্দি আমার মেয়েকে ফেরত দে। এত সোজা আমাদের মেরে ফেলা তুই কি ভেবে দেখেছিস? আমরা এখানে এমনি এমনি এসে বসে আছি? তুই কি ভেবেছিস আকাশ তোদেরকে ছেড়ে দেব? আজকে তোরা কেউ বাঁচতে পারবি না। এই বাংলাদেশে রাজ করবো আমি, জাফর চৌধুরী। তোরা এত বোকা আমার আগে জানা ছিল না রে। আরে ওই মহিলাকে তো আমি আমার ঘরের রক্ষিতা হিসেবে রেখেছি। ওই মেয়েকে আমার চাই না। আমার মেন উদ্দেশ্য তোদেরকে মেরে বাংলাদেশে রাজ করব। তোদের হাত দিয়ে মেরেছি আমার আপন ছোট ভাইকে, আলতাফ চৌধুরীকে। সে ছিল আমার আপন ছোট ভাই। আকাশ, তুই মেরেছিস। বাংলাদেশের যত নারী পাচারকারী, বোমাবাজি, চাঁদাবাজি, সব স্মাগলিং আমার হাতে। আজ থেকে বাংলাদেশের কোনো মাঠে থাকবে না। আজ থেকে এই বাংলাদেশে কোনো মাঠ থাকবে না আর কেউ। রাজত্ব হবে আমার। যে আসবে সামনে এসে শেষ হয়ে যাবে। মির্জাফর চৌধুরী, আজকে আমি সবার সামনে। মানে কি বলতে চাচ্ছ, আমাদের মেরে ফেলবে? ভালো হচ্ছে না, কিন্তু তুই এটার ফল পাবি। আমার ওসব মন যায় না। এতক্ষণে হয়তো তোরা বুঝে গেছিস আমাদের মেন উদ্দেশ্য কি। ওই কে কোথায় আছিস, ওদের দুজনকে বেঁধে রাখো।